কাশিদাসী মহাভারতে আছে ভারতের সভাপর্ব বিচিত্র কথন, তবে মহাভারতের সভা পর্বে নয়। আজ বঙ্গবাসীর নজর ছিল বিধানসভা পর্বে, যেখানে সংখ্যালঘু ইস্যুকে হাতিয়ার করে তৃণমূলের আমলকে কঠোর ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আজ পাশ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক বিল। সেই নিয়েই প্রথম প্রশ্ন। ভোট ব্যাংকের জন্য গুন্ডাদের প্রতি নরম মনোভাব নিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা গুন্ডাদের ভিটে মাটি ছাড়া করব, বাংলায় কোনো দাঙ্গাবাজের ঠাঁই নেই। বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, কিন্তু আদৌ কি কাজ হবে করা দাওয়াইয়ে? দ্বিতীয় প্রশ্ন। সরকারি বেসরকারি যে সম্পত্তি ভাঙুক 1 ইঞ্চি এগোতে দেব না। সিএএ কে কেন্দ্র করে হিংসা ও শামসেরগঞ্জের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে চরম বার্তা মুখ্যমন্ত্রী। কিন্তু সত্যি কি বদলাবে দশকের পর দশক চলে আসা শাসকের রাজনৈতিক পছন্দ অপছন্দের সংস্কৃতি? তৃতীয় প্রশ্ন। গুন্ডা দমন আইনে গ্রেফতার হলে কোনো অভিযুক্তকে 1 বছর পর্যন্ত বিনা বিচারে আটকে রাখতে পারে রাজ্য সরকার, কিন্তু নতুন আইনের অপপ্রয়োগ হলে গণতন্ত্র রক্ষা হবে কিভাবে? চতুর্থ প্রশ্ন। উস্কানিমূলক বক্তৃতার জের, বিধানসভায় হুমায়ুন কবিরকে আলটিমেটাম মুখ্যমন্ত্রী। বললেন এনাফ ইজ এনাফ, এটাই ওর শেষ বক্তব্য, জোড়া এফআইআর আছে, এবার সবক শেখাবো। তবে কি এবার নওদার বিধায়কের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ? পঞ্চম প্রশ্ন। ববি হাকিম যদি পেন হয় তাহলে দোয়াতের নাম মমতা ব্যানার্জি। কালির সঙ্গে পেন গেলে দোয়াতকেও যেতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা শুভেন্দু অধিকারী। তবে কি তারাতলা কাণ্ডে স্ক্যানারে আসতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মেয়রের ভূমিকাও? ষষ্ঠ প্রশ্ন। ধর্মতলায় মাপজোক করতে বেআইনি জমায়েতের অভিযোগ। কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে এফআইআর পুলিশের। দম থাকলে 21শে জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করুন, তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী। এই চ্যালেঞ্জ কি গ্রহণ করবে কালীঘাট তৃণমূল? তবে শুরুতেই এক নজরে দেখাবো ঠিক কি হলো আজ ঘটনাবহুল বিধানসভায়। দেখুন। ভিটা মাটি ছাড়া করব, কোন দাঙ্গাবাজের স্থায়ী নেই। ভদ্রলোক যারা আছে তাদের উপরে প্রয়োগ হবে না। বদলেছে সরকার, বদলেছে অ্যাকশন। এবার গুন্ডামি করলে আর নিস্তার নেই। বিধানসভায় দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে। বিক্ষোভ প্রতিবাদের নামে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্টে এবার কড়া পদক্ষেপ। অভিযুক্তদেরই ঘুটি বাটি বেচে ক্ষতিপূরণ আদায় করবে সরকার। সোমবার বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ করাতে গিয়ে ছত্রে ছত্রে সেটাই পরিষ্কার বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হয়েছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত গুন্ডা দমন বা সমাজ বিরোধী দমন তাকে পূর্ণ সমর্থন করে বিলের কয়েকটি ক্লজ, সাব ক্লজ এবং বিলটার সঙ্গে ব্রিটিশ আমলের রাওলাট আইনের যে একটা 2026-এর সংস্করণ পাওয়া যাচ্ছে, আপনি অ্যামেন্ডমেন্টটা মুভ করুন। গত 15 বছরের তৃণমূল জমানায় এ রাজ্যে বারবার অভিযোগ উঠেছে গুন্ডাদের প্রশ্রয় দেবার। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, থানায় হামলা চালানো, কিছুই বাদ যায়নি। এই প্রেক্ষাপটে সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কড়া হুঁশিয়ারি দেন। কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল। আপনি ভেবেছেন ওইটা আমার দায়িত্ব? পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। একদম নিশ্চিন্ত থাকুন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে
অল্প অল্প সময় কোনো ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে? ওই তথাকথিত বালিশ চাটা যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো মানে সরকার পক্ষটাও বিজেপির আর বিরোধী দলটাও বিজেপির বকলস পরা। সোমবার বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় গুন্ডা দমন বিল। তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। কৃষ্ণেন্দু অধিকারী, আশাদুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রেখেছ ভোট ব্যাংক করে মানুষ করনি। আজ গোটা দিনে রাজ্যের সব থেকে বড় খবরগুলোর উৎসস্থল যদি বিধানসভা হয়, তাহলে সেই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তার অন্তত 1.5 ঘন্টার ভাষণে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংককে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই অস্ত্র করলেন। পরপর সিএএ, ওয়াকফ, এসআইআর ইস্যুতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের রাজনীতি শুধুমাত্র সংখ্যালঘুদের অশিক্ষা, দারিদ্র্য এবং অনুন্নয়ন বাড়িয়েছে বলে দাবি করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। টেনে আনলেন পরপর শামসেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা, ধুলিয়ান, এই যাবতীয় ঘটনা। এর পাশাপাশি রাজধর্ম পালনের প্রতিশ্রুতিও দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় গুন্ডা দমন বিল এনে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি যে ভোট ব্যাংকের স্বার্থে গুন্ডাদের প্রতি নরম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কোনটা রাজধর্ম আর কোনটা ভোট ব্যাংকের রাজনীতি সেটা আলাদা করতে পারেনি তৃণমূল সরকার। কোট আনকোট, আমরা গুন্ডাদের ভিটে মাটি ছাড়া করব, আর টেবিলের তলায় লুকোবে না এই সরকারের পুলিশ। তবে আমরা এই আইনের অপপ্রয়োগও করব না। একই দিনে হুঁশিয়ারি এবং প্রতিশ্রুতির জোড়া তাস খেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ আমার প্রথম বক্তা পদ্মশ্রী প্রাপক শিক্ষক কাজী মাসুম আক্তার। তার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল এবং ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল, এর অপপ্রয়োগ হলে সেটা তো মারাত্মক হতে পারে, আমি সেই প্রসঙ্গেও আসব, কিন্তু তার যথাযথ প্রয়োগে সংখ্যালঘু সমাজের একাংশের মানসিকতার ক্ষেত্রে কোনো দৃশ্যমান ফারাক হতে পারে? দেখুন, প্রথমত ধন্যবাদ জানাচ্ছি অনেকদিন পরে আমার এবিপি আনন্দে আপনার সহিত আসা। চিত্রনাট্যের মতো, সিনেমার মতো মনে হচ্ছে। আমরা কল্পনা করেছি, বাস্তবটা কি এমনও হয়? আমার জন্মে অন্তত এই ভারতবর্ষে দেখা হয়নি এত দ্রুততার সাথে এতগুলো সিদ্ধান্ত নেওয়া যায়। সিনেমার বাস্তব অনেক সময় মেলেও না। মেলে না, কিন্তু মিলে যাচ্ছে কোথাও একটা। আমি শুধু বলবো, আমি কিছুদিন আগে হাওড়ায় গিয়েছিলাম। হাওড়ার আমতা থানার একটি গ্রামে সবাই তৃণমূল করে, সবাই তৃণমূল করে। গুন্ডা দমনের জায়গাটা আসতে গিয়ে কিছু উদাহরণ দিচ্ছেন, সবাই তৃণমূল করে। যারা দুর্বল তৃণমূল, যারা তোলা আদায় করে দিতে পারে না, অসহায়, তাদের বাড়ি থেকে তৃণমূলের মুসলিম লোকেরা মহিলা তুলে নিয়ে চলে যায় এবং প্রতিটা বাড়ি অনুযায়ী টাকা দিতে হবে, ওদের মদ খাওয়ার টাকা। এটা কদিন আগে, আজ থেকে মাত্র 6 মাস আগে। তারা কাঁদছে, তাদেরকে নিয়ে আমি আমতা থানায় গিয়েছিলাম। সেই যে মাতব্বর, সে মুসলমান, যারা অত্যাচারিত তারাও মুসলমান। তো নওশাদ সিদ্দিকী বারবার বলেন যে মরছেও মুসলমান, মারছেও মুসলমান। শব্দবন্ধটা আজ থেকে 15 বছর আগে আপনার চ্যানেল আমি বলেছিলাম, ঠিক সৃষ্টি করেছিলাম আমি শব্দবন্ধটা পশ্চিমবঙ্গের মাটিতে। আমাকে রক্তাক্ত হতে হয়েছিল তো রাষ্ট্রগীতের জন্য। যারা আমাকে রক্তাক্ত করেছিল পুলিশের সামনে, আপনি যে লয়ার অর্ডার বলছেন না, ভারতবর্ষের রাষ্ট্রগীত ভারতে গাওয়া যাবে না, সুদানে গাইতে হবে, এটা অপরাধ করেছিলাম আমি। সেই অপরাধের জন্য রক্তাক্ত হয়েছিলাম, কোমায় চলে গিয়েছিলাম। পুলিশের সামনে মারা হয়েছিল, পুলিশ বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কোর্টকে জানিয়েছি, আমি জানি ওরা কী কারণে লুঙ্গি পরে আছে, কী ধরনের লুঙ্গি পরে আছে, এটা আমি বলে দেবো। পুলিশ খুঁজে পাইনি। এটা হচ্ছে গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া। মাননীয়ার সাথে কথা হয়েছিল আমার, উনি বলেছিলেন আপনার চাকরিকে সুরক্ষিত করছি, আপনি সঠিক মানুষ, আপনি ভালো মানুষ, আপনাকে শিক্ষারত সম্মান আমাকে দিয়েছেন মাননীয়া, কিন্তু বলেছিলেন ওদের দিকে ছোঁয়া যাবে না, ওটা আমার ভোট। দুধেল গাইদের দুধ শেষ হয়ে গেছে। মাননীয়া পাহারাদার ছিলেন, বলেছিলেন গোটা ভারতবর্ষে আমি তোমাদের পাহারাদার। দুধ শেষ হয়ে গেছে, তাই এখন এই দুধ শেষ হয়ে যাওয়া দুধের গাইগুলোকে মনে হয় খাটালে পাঠাতে চাইছে, অথবা তাদেরকে কসাইখানে পাঠাতে দিদি চাইছে। পরিষ্কার আমি আশীর্বাদ মনে করছি। দিদি তো ক্ষমতায় নেই এখন, দাদা কি চাইছেন? দাদা কি চাইছে? দাদা আশীর্বাদ। যে কথাটা দীর্ঘ যুগ ধরে বলে এসেছি, আজকে নয়, 15 বছর ধরে, তার আগে থেকে। একটা সমাজ শুধু ধর্ম নিয়ে থেকে যাবে, তার আইডেন্টিটি থাকবে না।
সেই সমাজ ভারতীয়, সেই সমাজ মানুষ, সেই সমাজ বৃহত্তম সমাজের একটা অঙ্গ না, তারা শুধুই মুসলমান, শুধুই একটা ধর্ম। পুরো সমাজকে বিভ্রান্ত করা হয়েছে। আজকে হুমায়ুন কবির যে বলেছে মাথা হঠাৎ গরম হয়ে গিয়েছিল, এই সমাজের হঠাৎ মাথা খুব গরম হয়ে যায়। আমি ওই আলোচনা পরে যাব। গরম করাচ্ছে কি? দিদি এই শিক্ষা দিয়েছে, এদেরকে গরম খাইয়ে দিয়ে এদেরকে মিসইউজ করে শুধু ভোট ব্যাংক করে রেখে এদের সর্বনাশ করে দাও। 15 বছরে মুসলমান জাতি একটা সর্বনেশে জাতিতে পরিণত হয়েছে। যেটা শুভেন্দু অধিকারী করেছে, ইসলাম ধর্ম রক্ষিত হয়েছে। আমার মনে হয় আল্লাহ দোয়া করছেন শুভেন্দু অধিকারীর উপরে। কেন বলছি? শুধু সনাতনী হিন্দুরা নয়, একটু আগে পরে বলবেন অ্যাডভোকেট সাহেব, আমি বলছি জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলমানরা বেঁচে গেছে। চূড়ান্ত সমস্যার মধ্যে তারা পড়তো, যে আলোচনাটা বারবার হচ্ছে না। আচ্ছা বলুন তো, একটা এন্টায়ার জাতি নিয়ন্ত্রক কারা? কিছু মৌলানা মৌলবী, অশিক্ষিত, অত্যন্ত পশ্চাৎপদ, গোঁড়া, অন্ধ একটা সেকশন। আর একদিকে যে গুন্ডা, বদমাস, মাতব্বর, তারা কারা? তারা হচ্ছে ওই শাহজাহান, শওকাত, এরা। কিন্তু আলোকপ্রাপ্ত সেকশনটাকে বাদ দিলে পুরো অন্ধকার। আপনার চ্যানেলে বলেছিলাম আজ থেকে 10 বছর আগে, সমান্তরাল আলোকপ্রাপ্ত তো উচ্চ শিক্ষা, সমান্তরাল ভেদরেখা তৈরি করা হয়েছে। শিক্ষিত, প্রগতিশীল, জাতীয়তাবাদী মূল হতে থাকা আধুনিক মুসলমানরা শূন্য, জিরো। আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার পরে 2 মাসের পরে ট্রান্সফার করে দিয়েছি। পদ্মশ্রী অ্যাওয়ার্ড পাওয়ার 2 মাসের মধ্যে, তার আগে শিক্ষারত্ন দিয়েছেন মাননীয়া। আমি মুসলমান একজন, ইতিহাসে সবচেয়ে কম বয়সে শিক্ষা সাহিত্যে পদ্মশ্রী পাওয়া লোক, সেই মানুষটাকে ট্রান্সফার, যেহেতু সরকারের বিরুদ্ধে কথা বলেছে, যারা আমাদের মতো লোককে দুচ্ছাই করতে পারে, এটা নিয়তির সিস্টেম, তাকে একদিন দুচ্ছাই হয়ে যেতে পারে। আমি বলছি শুভেন্দু অধিকারীজির আমলে মুসলিম সমাজ বুঝে যাবে কত ধানে কত চাল। তারা বুঝবে বাঁচতে গেলে শিক্ষা দরকার, সংস্কৃতি দরকার, পড়াশোনা দরকার, লড়া দরকার। ওই হাতাকুন্তি, গুন্ডামি, মস্তানির তরোয়াল দরকার নেই। তাই মহরমের দিনে তরোয়াল বন্ধ, তারা জাতীয় পতাকা নিয়ে ঘুরছে। ইসলাম বলে বেশ, কথা হলো যে এই বিল এবং এই অ্যাকশনগুলো মূল স্রোতে মুসলমানদের নিয়ে আসতে সক্ষম হবে কিনা। আমি এইখানে আপনাদের সামনে রাখবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কথা প্রসঙ্গে বললেন সাঁতরাগাছিতে বাস পোড়ানোর প্রসঙ্গ টেনে তিনি সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। কি বলেছেন হুবহু দেখে নেব, তার কারণ এই অংশটা অনেকের কাছেই অজানা। দেখুন। 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সিএএ আইন লাগু, আইন কার্যকর, 1,21,000 পিটিশন, 19,000 নাগরিকত্বের সার্টিফিকেট। বলেন এ তো সিএ নয়, এটা এনআরসি। নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। এইটা দেখার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন কে কে ছি ছি। তিনি প্রথম মিছিল করলেন, ওটা ভারতে কোথাও অশান্তি হয়নি। সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড়, অর্থাৎ আগুনটা লাগালেন, ওই আগুনে বাংলা জ্বলল। শামসির রেল লাইন উপড়ালেন, ভারত যাওয়ার বসে আছে বেলডাঙ্গা, তখন চেয়ারম্যান বেলডাঙ্গার স্টেশন জ্বলল, 500 হকারের দোকান পুড়ল। ঔরঙ্গাবাদে কালী মন্দির, নিমতিতাতে লাইন দিয়ে 68টা দোকান লুট পোড়ানো, রেজিনগরের স্টেশনে আগুন, নবান্ন থেকে একটু দূরে সাঁতরাগাছিতে 37টা বাস পড়ল, 22টা সরকারি বাস। আমি পরিবহন মন্ত্রী, মন্ত্রগুপ্তির শপথ ছিল বলবো না, ফোন করলাম, সরকারি বাস জ্বলছে। বলছেন না, কিছু করা যাবে না। আমি পুলিশকে বলেছি ওদের সঙ্গে কথা বলতে, যাতে রাস্তাটা পরিষ্কার হয়।
দেখুন, আগেই বলেছি এই অনুষ্ঠানে একদিকে যেমন এই বিলের অপপ্রয়োগ হলে সেটা কি মারাত্মক হতে পারে তা নিয়ে সমানভাবে আলোচনা করব। পাশাপাশি আমাদের রাজ্যে সংখ্যালঘু ভোট ব্যাংকে তোষণের রাজনীতি যে কোন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল সেটাও একই সঙ্গে আলোচনা হবে। 2019-এ লোকসভা ভোটের ফল বের হওয়ার পর 25শে মে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি মুসলিমদের তোষণ করি, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, গোটা দেশ চমকে উঠেছিল। কি বলেছিলেন দেখুন। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত। আবার 2026 সালের 8ই মার্চ ধর্মতলায় ধর্ণামঞ্চ থেকে প্রায় হুমকির সুরে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন সেটা শুধু হিংসায় উস্কানি ছিল না, সংখ্যালঘু সমাজের কাছেও যথেষ্ট অপমানজনক ছিল। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার দেখিয়েছি, আলোচনা করেছি, তখন এখন আরেকবার দেখুন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে প্রথমবার শপথ নেয়ার 5 মাসের মাথায় বলেছিলেন, কোট আন কোট, ইশতেহারে সংখ্যালঘুদের বিষয়ে যেসব অঙ্গীকার ছিল তা 90% করে দিয়েছি। অথচ তার শাসনের 15 বছর পর পরিসংখ্যান কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলছে। আর সেই অনুন্নয়নটাকেই আজকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ট্যাক্টফুল ইনডিড। প্রদীপ্ত কি বলবে? না, ট্যাক্টফুল ইনডিড, ইয়েস, ট্যাক্টফুল ইনডিড। কথাটা হচ্ছে আজকের এই গুন্ডা দমন আইন নিয়ে ট্যাক্টফুল ইনডিড যে আমরা খুব সচেতনভাবে মুসলিম আর হিন্দুর বিরোধিতার জন্য বসে গেলাম মনে হচ্ছে, বা কে মুসলিম তোষণ করেছে বা করেনি সেটা নিয়ে আলোচনা করছি মনে হচ্ছে। কিন্তু এইটা তো গুন্ডা দমন মানে তো হিন্দুরাও তার মধ্যে পড়বে, খ্রিস্টানরাও পড়বে, সবাই পড়বে। এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কিন্তু দাদা মজার কথা আছে, আজকে আমাদের বাংলার বাক্যে ইয়ে করে প্রণাম জানিয়ে বিধানসভা শুরু হয়েছে আশুতোষ মুখার্জি, আর নববাংলার নববাক্যে ভূমিকা দিয়ে আমাদের পরিষদীয় মন্ত্রী মাননীয় শঙ্কর ঘোষ দুবার বললেন নববাংলার নববাগ নতুন একটা আইন এনেছে, যেটা মনে হচ্ছে শিকারি একটা, এই আইনটা মানে শিকারি আইন। এখন নববাংলার নববাগ কাকে বলতে চেয়েছেন সেটা শঙ্করদা ভালো বলতে পারবেন, সেটা উনি জানেন। মানে আশুতোষ মুখার্জির সঙ্গে কোন বাক্যে তুলনা করলেন সেটা উনি জানেন। বিধানসভা ভাঙা নিয়ে উনি উদাহরণ দিয়েছিলেন শঙ্করদা, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে বলছি। বাঘ নিয়ে এত কটাক্ষ, নববাঘ নিয়ে এত কটাক্ষ করলে মঞ্চের ওপর থেকে নিজেকে বাঘিনী বলেছেন কতবার মমতা বন্দ্যোপাধ্যায়? সেগুলো তো প্রচুর কটাক্ষ হয়েছে, সেগুলো তো এখন অতীত। স্যার আশুতোষ বাঘ হলে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বাঘিনী হতে পারেন না। জেনারেশন গ্যাপ, অ্যাটলিস্ট এটা মানো। আশুতোষ বাবুর সঙ্গে তো ওনাকে বসানো হয়নি, সেটা একটা বিতর্ক। আমি কাকে বলেছেন আমি তো সেটা জানি না, শঙ্করদা বলতে পারবেন, যেহেতু পরিষদীয় মন্ত্রী খুব গুরুত্ব সহকারে শুনছিলাম। কি বলছেন যে বিএনএস যথেষ্ট নয়। ভারতের সঙ্গে আমরা দেখেছিলাম এই যাবৎকাল যে সমবায়মূলক যুক্তরাষ্ট্র নিয়ে আমাদের প্রচন্ড বক্তব্য ছিল, যে কেন্দ্র আমাদের সঙ্গে বোধহয় বিমাতৃসুলভ আচরণ করছে। এই পুরুলিয়ায় 125 দিনের কাজ শুরু হয়েছে, আমরা বাহবা দিচ্ছি, কিন্তু 4 বছরের যে টাকা এলো না আমরা জানি না যে সেটা কি কারণে এলো না। মানে ডকুমেন্ট বা আইন বা সাজার ভিত্তিতে তো বুঝবো, বাকি তো ভাসিয়ে দেওয়া অনেক কিছু আছে। ফলে এই যে বিএনএস যথোপযুক্ত নয়, আমি দেখছি আবার একটা সমবায়মূলক যুক্তরাষ্ট্রের সমস্যা যাবে না তো? কারণ মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে বিএনএস যথোপযুক্ত নয়, এ কি ভয়ানক কথা। বিধানসভা ভাঙার উদাহরণ দিলেন, বিধানসভা ভাঙার উদাহরণ যখন দিচ্ছেন আমার তো হট করে অর্জুন সিং এর কথা মনে পড়লো। উনি প্রকৃত পরিবহন মন্ত্রী, কেন একবার তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, এত পরিবহন করেছেন, যথোপযুক্ত পরিবহন মন্ত্রী হয়েছেন। একদম। তাহলে আমি বলছি কিন্তু উনি পরিবহন করেছেন, যাদের কাঁধে ভরে দিয়ে পরিবহনটা করলেন আর যারা গলায় উত্তরী পরিয়ে নিল তার মধ্যে তৃণমূলও আছে, তৃণমূলও আছে। প্রদীপ্ত একেবারে সাদরে বরণ যাকে বলে, যুক্তিতর্কে কুণালদার বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করছি, বাকিটা তুমি বুঝে নাও। বেশ, কিন্তু আমি বলছি বাঘের কথা আমি বারবার ফিরে আসছি। যখন ববি হাকিম বীরভূমের বাঘ বলেছিল অনুব্রত মণ্ডলকে, তো তুমি আর আমি তো একমত হবো যে
যে সেটা স্যার আশুতোষকে অপমান আর না, কিচ্ছু না। আমি বলেছি এখন সে বিজয় বেলাল হয়ে আছে কিনা আমি সেটাও জানি না। হ্যাঁ। আমার বক্তব্য সে ভালো তৃণমূল না খারাপ তৃণমূল। এই তুমি যে এইমাত্র বললে ববিদার কথা, আমি আজকে দেখলাম একটা মৎস্য বড় ভালো তৃণমূলের জায়গা শামস, যাকে নিয়ে তোমার প্যানেলে বসে আমাদের উত্তর দিতে হয়েছে কি বড় গাড়ি, কত বড় জায়গা থেকে সে কি সব এরোপ্লেন জেট ফেট প্লেন করে যাচ্ছে, কত বড় নায়িকার সঙ্গে ছবি দিচ্ছে, কত কটাক্ষ শুনলাম। আজকে দেখলাম পুলিশের ভ্যানটা একদম কোর্টের ঠিক মানে একদম সম্পূর্ণ আমি এখানে প্রদীপের সঙ্গে একমত, তুমি শেষ করো। যে ডিমটা ছোঁয়ার জায়গাটা পেলো না। মানে ডিমটা যে ছুড়বে ঠিক করে দর্শক দাঁড়িয়ে ছিল কি দাঁড়িয়ে ছিল জানি না, পুলিশ কিন্তু এখানে যথোপযুক্ত ভূমিকা নিয়েছে। কিন্তু এত ভালো তৃণমূল, আর শেষটা বলো, সন্ধ্যের মধ্যে জামিন। সেটাই বলছি, এত ভালো তৃণমূল সন্ধ্যের মধ্যে জামিন হয়ে গেল। এইটাই যদি আমাদের এই নতুন উস্কানিমূলক বক্তব্যের জন্য, দাদা আমি না আজকাল খুব ভয় পাচ্ছি আজকের পর থেকে, যে তোমার চ্যানেলে যে আসবো, এসে যে আমি একটু সমালোচনা করব, কেউ যদি আমার নামে এখান থেকে বেরিয়ে ঠুকে দেয়, এই তৃণমূলের হয়ে কথা বলছিস আর বিজেপির বিরুদ্ধে এত সমালোচনা করছিস কেন, যা তোর বিরুদ্ধে এফআইআর করে দিলাম, 1 বছর জেল খাটবো দাদা, আমার অধ্যাপনার চাকরি কি হবে? কিন্তু আমি এখানে আমি প্রদীপ্তর সঙ্গে একমত, সেটা হচ্ছে আমি আসবো, আমি তরুণ তোমার কাছেই আসবো, কিন্তু 1 বছরের জন্য নিঃসন্দেহে ল অফ ন্যাচারাল জাস্টিসের সম্পূর্ণ পরিপন্থী কিনা সেই প্রশ্ন আমার থাকবে। কিন্তু প্রদীপ্তকে এটাও ভুলে গেলে চলবে না যে এইখানেই শো হচ্ছে, এইখানেই আমার একজন সহকর্মী পুলিশ জামিন বিরোধিতা করেছে নাকি জামিনের সমর্থন করেছে, নীরব থেকেছে, এই প্রশ্নে রাজ্যে দাঙ্গা হয়ে গেল আর তাতে প্রধান অভিযুক্ত হয়ে গেলাম আমি। এই একটা ঘটনা নয়, দিনের পর দিন হয়েছে। তবে হ্যাঁ, কিন্তু সেটাও সমান এক অ্যাপ্রোচ, সমান চূড়ান্ত অন্যায় এবং একই অ্যাপ্রোচ। কিন্তু হ্যাঁ, ওই যে কিছুক্ষণ আগে আমাদের সব থেকে জুনিয়র মোস্ট পদ্মশ্রী প্রাপক যিনি বললেন মুসলমান হিন্দু নিয়ে, তিনি তো দিনের পর দিন এই ধরনের কথা বলে গেছেন, রাজ্য সরকারকে দুর্মুষ করেছেন। এবং আমি ওনার বাচনে আমি বারবার বলেছি, আপনার এই যে নির্ভীকতা, এটা অনেক মানুষকে অনুপ্রাণিত করে, আমাদের কিন্তু আইনকে অনুপ্রাণিত করেনি, কোনোদিন করবে না। আমি শেষ করে দিই দাদা, কষ্ট দিতে হয়েছে, আমি আপনার সময় বলিনি। আমার দ্বিতীয় কথা, যে এই যে আপনি ন্যাচারাল জাস্টিসের কথা বললেন, আমি এটা লিখে রেখেছিলাম বলবো বলে, কিন্তু আর্টিকেল 21 এর কি হবে? আমি 1 বছর পরে সাজা পেয়ে গেলাম, আমি স্ট্যান্ড স্বামী হয়ে যাবো না তো? স্ট্যান্ড স্বামীর মতন অবস্থা আমার হবে না তো? আমার সেই উমার খালিদের মতন অবস্থা হবে না তো, যে আমি আজ অব্দি বিচারের আশায় কাঁদবো আর শেষে বলবো বিচারের বাণী নিভৃতে কাঁদে? এবং একই সঙ্গে আমি এমন উস্কানিমূলক বক্তব্য, ওকে ডিসাইড করবে আমার কোনটা উস্কানিমূলক কোনটা উস্কানিমূলক না? হু ডিসাইডস? না, এবার কে সিদ্ধান্ত নেবে, কোন চশমা পরে সিদ্ধান্ত নেবে? আমি তরুণের কাছেই আসবো, আবার বলছি যে ল অফ ন্যাচারাল জাস্টিস এবং আর্টিকেল 21 এর পরিপন্থী কিনা সে নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে আজকে ওয়াকফ বিল নিয়ে এই রাজ্য উত্তাল হয়েছিল, মোথাবাড়ি থেকে জাফরাবাদ। আজকে মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে ঠিক কি বললেন দেখুন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মোথাবাড়ি জ্বালিয়ে দিলেন, ভেঙে দিলেন, লুট করলেন, লাইন দিয়ে 81টা দোকান। আমি হাইকোর্টে গিয়ে লড়াই করে 12 দিন পরে ঢুকলাম। এটা সরকার, আগের সরকার এটা ছিল। 3টে হিন্দুর দোকান লুট করলেন, পাশে 2টো মুসলমান দোকান ছাড়লেন, আবার পরপর 5টা হিন্দুর দোকান করলেন। এটা রাজনীতি। শক্ত হাতে ধরতেন, আধা সেনা চাইতেন, ক্ষতিপূরণ দিতেন, গুন্ডারা এই জিনিস করতে পারত না। বাড়তে 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 এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, এটা আপনাদের পাপের ফল। বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। জাফরাবাদ, দত্তাবাদ, আরে নুন রাখার বাটি রাখেননি, এরা কারা? দেখুন, আমি আমার পরবর্তী বক্তা বিজেপির প্রতিনিধির কাছে খুব স্বাভাবিকভাবে সম্পূর্ণ উল্টো দিক থেকে আসব। এই আইনে কোনো অভিযুক্তকে কোর্টে না তুলে কার্যত বিনা বিচারে 1 দিন 2 দিন নয়, পাক্কা 1 বছর আটক করে রাখা যাবে। এখানেই শেষ নয়,
কোনো তথাকথিত বিপজ্জনক ব্যক্তি, কোট আনকোট বিপজ্জনক ব্যক্তি, তার বাসস্থান, তার এলাকা, এমনকি তার জেলাতেও সর্বাধিক 1 বছর ঢুকতেই পারবেন না। এবং এই গোটা প্রক্রিয়াতে আইনজীবী বা আদালতের কার্যত কোনো ভূমিকাই নেই। এখন এই আইনে শেখ শাহজাহান বা সোনা পাপ্পু বা জাহাঙ্গীর খান বা জয়ন্ত সিং বা শওকত মোল্লার বিরুদ্ধে ব্যবহৃত না হয়ে যদি রাজনৈতিক কারণে কোনো নিরপরাধ নাগরিকের ওপর ব্যবহৃত হয়, যেটা আমাদের রাজ্যের গত 15 বছরে সকাল বিকেল হয়েছে, সেই রকম হলে কিন্তু এই আইন আলটিমেটলি গণতন্ত্রের সম্পূর্ণ বিরোধী, অর্থাৎ বিরোধী পরিসরে মারাত্মক ধাক্কা দিতে পারে এই আইনের অপপ্রয়োগ। বিরোধী থেকে আজকের শাসকের চেয়ারে বসা বিধায়ক তরুণজ্যোতি কি এটা মানবে? অথবা এইভাবে আমি প্রশ্নটা করতে পারি, আজ যদি তরুণজ্যোতিরা বিরোধী আসনে থাকতো তাহলে কি এটা মেনে নিত তরুণ? সুমানদা, অনেকগুলো কথা হচ্ছে না, কতগুলো জিনিস ক্লিয়ার হওয়া উচিত। উই আর মাচ মোর কনসার্নড অ্যাবাউট আওয়ার ফান্ডামেন্টাল রাইটস। আমরা অলওয়েজ ফান্ডামেন্টাল রাইটসের কথা বলি, সাথে ভুলে যাই ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। আমরা অনেক কথা, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের কথা বলি, কিছু বলেই দেখবে সবাই আর্টিকেল 19 করে লাফায়। তলায় ছোট্ট একটা জিনিস থাকে এক্সেপশনগুলো ভুলে যাই, সব কিছু লিমিটেশন থাকে। ন্যাচারাল জাস্টিসের যখন কথা হচ্ছে, আমার 1824 একজন ইংলিশ জাজ জাস্টিস বোরো, তার একটা স্টেটমেন্ট, এটা মেটাফোর পর্যায়ে পড়ে গেছিলো পরবর্তীকালে ওটা ইন্ডিয়ায় পপুলার হয়। জাস্টিস V.R. কৃষ্ণ আয়ার, চেয়ারম্যান বোর্ড অফ মাইনিং এক্সামিনেশন ভার্সেস রামজির জাজমেন্টে সেটাই হয়, বলা হয় ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। মানে আমার ন্যাচারাল জাস্টিস আছে বলে আই ক্যানট ডু এভরিথিং, এটা আনরুলি হর্স নয়, কিছু পিলার্স থাকে। কিন্তু বিরোধী দল যখন ছিলে, যখন করতে, তখন ন্যাচারাল ডিউটিজের কথা মনে থাকতো, বারবার কোর্টে গেলে সঠিকভাবেই যেতে। আমরা না মেনে, আমাদেরকে যেখানে না করেছিল দাদা, জোর করে করতে পারতাম, না করে আমরা বারবার কোর্টে গেছি। বারবার যখন তোমরা নবান্ন অভিযান করতে, লালবাজার অভিযান করতে, তখন এই আইনের ডিউটি মেনে সামান্যতম হিংসা হবে না, উত্তাল হয়ে যাচ্ছিল যখন আরজিকর এবং অন্যান্য ইস্যুতে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তার শাস্তি হয়েছে, কিন্তু তখন এই আইন ছিল না যে 1 বছর বিনা বিচারে কোর্টে না তুলে আটকে রাখা যাবে। অনেক ছেলে মেয়ে সামনে যখন ছিল না, তাদের নামে মামলা হয়েছে। এইখানে বোঝা স্টুডিওতে আমি আর তুমি একটা বিষয়ে আলোচনা করছি, কোনো থানার নাম পর্যন্ত নিইনি, আমি অন্য থানা বললাম কারণ লটা জানি আমি, তারপরও তুমি আর আমি সেই মামলা অভিযুক্ত হয়েছে। লোকে তো বুঝবে না কি ধারা বলো, পক্সো দেখবে, পক্সো মানে চাইল্ড অ্যাবিউজার, কি আছে না আছে বলবে না, তোমাকেও ভাববে আমাকেও ভাববে। এটা তো হয়েছে সুমনদা। আজকে অনেকগুলো কথা হচ্ছে, দাদা হিন্দু মুসলমান কোথা থেকে আসছে এর মধ্যে? আমার প্রশ্ন তো এখানে, ওই কয়েকশো চোর ডাকাতের হে কাটমানির রানী রেখেছিলে মুসলিম সমাজকে দুধ দেওয়া গরু করে মানুষ করনি। কীরকম? কাকে কান নিয়ে গেছে বলে মুসলমান সমাজকে এমনভাবে তৈরি করেছিল, তার কাকের পিছনে ছুটছিল। আরে বাবা, হাতটা দিয়ে দেখ কানটা আছে কি নেই। ওয়াকফ প্রথমে আসলো হচ্ছে সিএ কে NRC বলা হলো, NRC বলে ট্রেন জ্বালানো হলো, হাজারদুয়ারি এক্সপ্রেস, ওই লাইনে আমার বাড়ি ওখানে, ওই লাইনে একমাত্র ভালো ট্রেন ছিল, দাও দাও করে জ্বললো, আমরা দেখলাম। ওয়াকফ অ্যাক্টের নামে, যে শুধু জ্বললো না, 3 দিন ধরে জ্বললো, দাঁড়িয়ে পুলিশ প্রশাসন দেখলো। ওয়াকফ অ্যাক্টের নামে যেটা হলো, আমি আবার বলছি, আচ্ছা আমরা না ধর্মের কথা বলি, আমরা হিন্দু ধর্মকে করি, যারা ধর্মকে, রিলিজিয়নকে ওপিয়াম অফ মাসেস মনে করে, যার সাথে ধর্মের নাকি কোনো সম্পর্ক থাকে না, তার ধর্ম নিরপেক্ষ, হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওর স্ত্রীর সাথে তো আমরা কথা বলেছিলাম, ফ্যামিলির সাথে আমরা কথা বলেছিলাম, বলেছিল চন্দনের শরীরটা পড়েছিল, বডি ফালা ফালা করে কাটাচ্ছিল, গল গল করে রক্ত বেরোচ্ছিল, পুলিশ 300 মিটার দূরে থানা, পুলিশ আসেনি, মরতে দেওয়া হয়েছিল। আমি এখানে শুধু তরুণ আমি যোগ করব, সেই রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এই অনুষ্ঠানে, যে ভাবুন মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত আততায়ীরা থেকে গেছিল, দাঁড়িয়েছিল, যে একেবারে তৎকালীন এলওপি বর্তমান মুখ্যমন্ত্রী, তাকে ওখান থেকে ফোন করা হয়, ফোন করে সে ব্যবস্থা করে, আজকে চন্দ্র আমাদের মধ্যে নেই, চন্দ্র মারা গেছে, চন্দ্রদাকে বলা হয়, চন্দ্রদা অ্যাম্বুলেন্স পাঠায়, যে অ্যাম্বুলেন্সটা দাও দাও করে জ্বলছিল না, সেটা ওই অ্যাম্বুলেন্সটা ছিল যে চন্দন দাসকে যেটা রিকভার করতে যাচ্ছিল। এটা ছিল সিচুয়েশন তখন, আমি গেছিলাম ওখানে, কোর্টে মামলা যখন হয় ওখানে গেছিলাম। আজকে যখন কথা হচ্ছে যে এই দুটো অ্যাক্টের কথা হচ্ছে তোমার, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট, এটা 1972 একটা আইন, বিভিন্ন সময় কোর্টে যখন আমরা মামলা করেছি, তার আগে পুরোটা বলো। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এটা অ্যামেন্ডমেন্ট যোগ করেছিল, যে শাসকে থাকে এই আইনটাকে কঠোর থেকে কঠোরতম করে। আমি আসবো তরুণ, কিন্তু তার আগে যেহেতু তরুণ উল্লেখ করবো, আমি তোমার কাছেই আসবো।
কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস অর্থাৎ শামশেরগঞ্জের ঘটনা নিয়ে কি বললেন, এবং ওয়াকফ নিয়ে যে অশান্তি এই রাজ্য উত্তাল হয়েছিল কি বললেন, দ্রুত একবার দেখাবো। 2019 সাল থেকে যে ঘটনাগুলো পরপর ঘটেছে, যার খেসারত এই রাজ্যের একটা সময় কাস্তে হাতুড়ি তাড়াতে ভোট দেওয়া হরগোবিন্দ দাসের পরিবারকে দিতে হয়েছে, যার খেসারত সরকারি সম্পত্তি, রেলপথ, রাজপথ, রাজ্য সড়ক, সরকারি অফিস, ব্যক্তিগত ব্যবসা কেন্দ্র, আবাসস্থল, সব জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, আমরা তো এটার অপপ্রয়োগ দেখেছি, সেই জন্যই তরুণ এইখানে সংশয় যে তোমাদের সরকার এসে অপপ্রয়োগ করলে এক এক ব্যক্তির মানে জীবন নষ্ট হয়ে যাবে। অপপ্রয়োগের তফাৎ আছে, আমি বলছি। জাস্টিস কেটি থমাস অ্যান্ড জুরিস্ট ফলি এস নারিমান, এদেরকে নিয়ে তো সন্দেহ নেই কোনো। এরা একটা রেকমেন্ড করেছিল, রেকমেন্ড করার ফল এসেছিল জাজমেন্ট, ডিস্ট্রাকশন অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টিজ ওয়াজ স্টেট অফ অন্ধ্রপ্রদেশ 2009। সেই অ্যাক্টে প্রত্যেকটা সরকারকে বলেছিল তোমরা তোমাদের স্টেট অ্যাক্টটাকে স্ট্রেনথেন করো। সেন্ট্রাল অ্যাক্ট অলরেডি আছে, প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্ট 1984, যথেষ্ট স্ট্রং অ্যাক্ট, সুপ্রিম কোর্ট বারবার বলেছে এটা। স্টেটের ক্ষেত্রে বলেছিল তোমরা চালু করো, আমাদের এখানে হয়নি, ঠিকভাবে হয়নি। ঠিক তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা ছিল সুমনদা, চাইলে করতে পারতো, করেনি। আরও আসছি আমি, ঠিক, কিন্তু আমি বলছি তুমিও আইনজীবী, বিনা বিচারে আটক, এক বছর ধরে তুমি আইনজীবীর সাহায্য নিতে পারবে না। পার্ট আসছি। এইখানে দুটো গেল। ফার্স্ট থিং, যাওয়ার ফলে এই যে মামলাগুলো দেখছো আমরা আজকে যখন যেটা প্লেস হচ্ছিলো বা আগের দিন যখন আমাদের হাতে আসলো, তখন একটা ওটা ফ্ল্যাশব্যাক হলো না, তো ফ্ল্যাশব্যাকে অনেক কথা মনে পড়ে গেল মালদা, মুর্শিদাবাদ, যাদের বাড়ি পুড়ে গেছিলো, সরকারি সম্পত্তি যেখানে নষ্ট হয়েছিল, আমরা চাইলেও কিছু করতে পারিনি। কোর্টে যখন মামলা করেছিলাম, ক্ষতিপূরণের কথা বলেছিলাম, কোর্টে 1 লাখ টাকা করে দিয়ে দেওয়া বলেছিল। তো যদি থাকতো সেদিনকে, তাহলে এরা ক্ষতিপূরণটা হতো কার সম্পত্তি? সরকারি সম্পত্তি, তোমার সম্পত্তি, আমার সম্পত্তি। সরকারি সম্পত্তি ক্ষতিপূরণ পাওয়া সেই পাটে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি মানবাধিকার। এক বছর ধরে সে আদালতের মুখ দেখবে না, আইনজীবীর সাহায্য পাবে না। বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট, এই অ্যাক্টের কথা তুমি বলছো। আজকে বিল ছিল, আজকে অ্যাক্টে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, ইট উইল ফেস সাম টেস্ট, যদি কেউ মনে করে চ্যালেঞ্জ করতে পারে। সুমনা, তুমি জানো এনডিপিএস কেসের, এনডিপিএস অ্যাক্ট জানো তো? একদম। এনডিপিএস অ্যাক্টে সেকশন 37 জানো কি বলে জানো? সেকশন 37 হচ্ছে এনডিপিএস অ্যাক্টে যে ইউ উইল নট গেট এনি বেল। কখন কোর্ট বেল দিতে পারে? যদি মনে করে যে তুমি আর ওই অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবে না। এবার বলো তো কোন কোন জাজের, লোয়ার কোর্টে কোন জাজের এনডিপিএস কোর্টে মানে এত ক্ষমতা আছে? ঠিক, একটা তফাৎ আছে তরুণ, তুমি কোর্টে প্রডিউস করছো, এখানে এক বছর তুমি কোর্টে প্রডিউস করছো না। থাকবে না তো, এক বছর জুডিশিয়াল কাস্টডি থাকবে। কিন্তু আমি বলছি যে লয়ার সাপোর্ট পাচ্ছে না, কোর্টে যেতে পারছে না। আবার থাকবে এখানে অবস্থা যা এক বছর পরে আবার তোমাদের মনে হলো যে বিপজ্জনক ব্যক্তি, তুমি আবার ধরতে পারো। হ্যাঁ, চ্যালেঞ্জ করো, এত সহজ ভাবে বলো না, ওপেনলি চ্যালেঞ্জ করো। কোর্টে এখন জুডিশিয়ারি তো আছে, জুডিশিয়ারি উঠে যায়নি। কারো যদি ডাউট হয় তো আজকে একটা মিনিট ডাউট হয়তো করতে পারে। আজকে এদের এই কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এত তৃণমূলের মাঝখানে এত কিছু আলোচনা হলো, অনেকক্ষণ ধরে আলোচনা হলো। অদ্ভুতভাবে আসন হিসাবে তো সময় দেওয়া হয় না, হাফ সময় ওদেরকে দিয়ে দেওয়া হয়। যদি আসন হিসাবে না সময় দেওয়া উচিত ছিল, যে হাফ সময়ে তারা যে কথাগুলো বলেছে, তুমি শুনেছো সুমনদা? না, পুরোটা শোনা। অ্যাকচুয়ালি কি বলেছে তারা? অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছে? তারা কনস্ট্রাকটিভ কোনো আলোচনা করেছে কি? তারা বিরোধী আসনে আছে, তো বিরোধী আসনে বিরোধী মর্যাদা পালন করুক, আলোচনা ঠিকঠাক করুক, কি প্রবলেম আছে বলুক। 4-5 দিন আগে তো অ্যাক্ট পেয়ে গেছে, মানে বিল পেয়ে গেছিলো, অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসুক। কুণালবাবু দাঁড়িয়ে ড্রয়িং রুমের মধ্যে হেলতে তুলতে একটু বলে দিলেন এটা করা উচিত, অ্যামেন্ডমেন্টটা নিয়ে আসো বাবা। অ্যামেন্ডমেন্ট উনি যথাসময়ে দিয়ে দেবেন সেটা চিন্তা করো না। কনস্ট্রাকটিভের তারপরেও তো তুমি বলছো বিচার বিভাগ আছে, কনস্ট্রাকটিভ যে ডিসকাশনের কথা বলছো, কুণালদা কিন্তু প্রথমেই বলেছেন সমর্থন করে এই জায়গাগুলো বলতে চাইছি বলে বলার চেষ্টা করছেন। আর তুমি ভালো, তোমাদের দুজনকেই বলি, আমি বলছি এটা লাইসেন্স রিনিউ হয় না, সেই রকম জুডিশিয়াল কাস্টাডির রিনিউ হওয়ার প্রভিশন। আমি সেখানেই বলছি আমার তো অবাক লাগছে তরুণ যদি বিধায়ক হয়েই থেকে যাবে,
কেন বলো তো? কারণ ও তো আর কোর্টে কেস লড়তে পারবে না ওই 1 বছর। মানে মানে ওদের যারা আদালতে এইসব কাজকর্ম করে আর কি, ওকালতি করে, তারা তো 1 বছরে আমি আমার হয় তুমি থাকবে, আমি জানি ও আবার আমার বিধায়ক, ও আমার নিজের বিধায়ক বলে ও আমার জন্য থাকবে, আমার বিধায়ক। দেখুন, আইনের লড়াই, আমি আসছি, শাসক বিরোধীর লড়াই চলবে, কিন্তু আমার বক্তব্য হ্যাঁ এক একটা অংশ সত্যি সত্যিই তো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি ধ্বংস করলে প্রয়োজনে সম্পত্তি ক্রোক করে তার ক্ষতিপূরণ দেয়া কোনো কারুর আপত্তি নেই। সত্যিই তো যে গুন্ডা দমন করতে হবে এবং গুন্ডাদের কেন 3 দিন ধরে তাণ্ডব চালানোর সুযোগ দেওয়া হবে, কিন্তু পাশাপাশি গণতন্ত্রের যে পাঁচিলটা দেখা যাচ্ছে সেটার কথাও বারবার বলতে হবে। তার কারণ গণতান্ত্রিক পরিসরকে কোনো মূল্যে গণতান্ত্রিক রাষ্ট্রে ছোট করা যায় না। আমি এইখান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখাবো যে আগের সরকার গুন্ডারাই চালিয়েছে আর উল্টো দিকে পুলিশ ফাইলের আড়ালে মুখ লুকিয়েছে, এ কথা আবার আজকে উল্লেখ করলেন বিধানসভায় সঠিকভাবেই। দেখুন, বার্সার কাছে পুলিশকে ঢিল মেরেছিলেন, রক্ত বেরিয়েছে। আপনি কি ভেবেছেন ধুলিয়ানে পুলিশ শাটারের তলায় ঢুকেছিল? ভেবেছেন এই পুলিশ মন্ত্রী সেই রকম? কালীঘাট থানায় পুলিশ টেবিলের নিচে ঢুকেছিল, আপনি ভেবেছেন ওইটা? আমার দায়িত্ব পুলিশ কর্মীদের নিরাপত্তা দেওয়া। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না, একদম নিশ্চিন্ত থাকুন। আর আপনারা যারা সাপারর ফ্যামিলি গোটা রাজ্যের, শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। দেখুন, মুশকিল হচ্ছে রাজনীতিতে না বহু ক্ষেত্রেই যাবতীয় সদিচ্ছার কথা মুখেই থেকে যায়, কাজে আর রূপান্তরিত হয় না। আর আইন কাগজপত্রেই থাকে, বাস্তবে যেটা হয় সেটা হয় আইনের হয় অপপ্রয়োগ, নয় আইন প্রয়োগই করা হয় না। কেন এত বড় কথা বলছি উদাহরণ দিই। 2017 সালের 8ই ফেব্রুয়ারি ওই বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কোট আনকোট, কোনো রকম ভাঙচুর তৃণমূল সরকার বরদাস্ত করবে না। আন্দোলন বা অন্য কোনো কারণে জনগণের সম্পত্তি ভাঙচুর হলে যাতে দ্রুত পদক্ষেপ নিয়ে দোষীদের শাস্তি দেয়া যায় তার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হবে। তারপর 1972 সালের এই ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্টে সংশোধনী এলে বলা হয়েছিল, কোট আনকোট, সরকারি বা বেসরকারি সম্পত্তিতে আগুন লাগানো, লুটপাট বা ভাঙচুরের ঘটনায় কারাবাসের পাশাপাশি ক্ষতিপূরণও দিতে হবে। এমনকি স্থানীয় বাসিন্দাদের একাংশের আন্দোলনের নামে হাঙ্গামা বা সম্পত্তি ধ্বংস করার মতো ঘটনায় যুক্ত থাকলে প্রত্যেককে ক্ষতিপূরণের দায় নিতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে এর প্রয়োগও হয়েছে তৃণমূল সরকারের পছন্দ এবং অপছন্দের নিরিখে। তার কারণ যখন সিএর প্রতিবাদে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, হাওলার উলুবেড়িয়ায় বা রাজ্যের অন্যত্র মাত্র 3 দিনে 250 কোটি টাকা, ভুল শোনেননি, 250 কোটি টাকার পাবলিক প্রপার্টি নষ্ট হয়েছিল, ওই সব ধারায় সেদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও উদাহরণ চাই, ধরুন এসআইআরের হিয়ারিং চলাকালীন বিডিও অফিসে ভাঙচুর এবং সরকারি কর্মীদের নিজে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়ে হেনস্থা করেছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। বারবার সেই ফুটেজ চ্যানেলে দেখিয়েছি। এই সমস্ত আইনে তার বিরুদ্ধে কিচ্ছু করা হয়নি, বরঞ্চ মনিরুল ইসলাম বুক ফুলিয়ে বলেছিলেন, কোট আনকোট, যা করেছি বেশ করেছি, দরকার হলে আবার করব। ওইসব কঠোর আইনে কোনো ব্যবস্থা নেয়নি তৃণমূল সরকার। অর্থাৎ কঠোরতম আইন থাকলেও তার প্রয়োগ হয় সরকারের পছন্দ এবং অপছন্দ অনুযায়ী, যেখানে আমাদের এই আইন নিয়ে ভয়টা, আর সেইটাই হয়ে যায় গণতন্ত্রের বড় আশঙ্কার কারণ। আমার পরবর্তী বক্তা ডক্টর নজরুল ইসলাম মানবেন। দেখুন, আমি 2-3টে পয়েন্ট প্রথমে পরিষ্কার করতে চাই। আমাদের দেশে এ পর্যন্ত যে আইন ছিল, এই আইনটা আজকে পাশ হওয়ার আগে, সেটা যদি ঠিক মতো প্রয়োগ করা যেত তাহলে গুন্ডা বদমাশদের শায়েস্তা করার জন্য যথেষ্ট ছিল, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমাদের দেশটা সেকুলার এবং এখানে আইন সেকুলার, তো সংখ্যালঘুদের জন্য আলাদা করে ভাবনা কেন হবে?
আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা এখানেই আলোচনায় সোনা পাপ্পুর নাম বলেছেন, অনুব্রত মণ্ডলের নাম বলেছেন, জয়ন্ত জয়ন্ত সিংকে সিংয়ের নাম নাম এসছে। এই যে অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টারের সঙ্গে অনুসারে মমতা ব্যানার্জিও গুন্ডা, অভিষেক ব্যানার্জিও গুন্ডা। কেন বলেন তো, আমি ব্যাখ্যা করতে পারি। না, ব্যাখ্যা করুন। হ্যাঁ, ব্যাখ্যা করব। হ্যাঁ। দেখুন, মমতা ব্যানার্জির একটা বক্তব্য আপনি দেখালেন। কি দেখালেন? যে একটা কমিউনিটি যদি মনস্থির করে নেয় তাহলে 1 সেকেন্ডে অন্য একটা কমিউনিটির 12টা বাজিয়ে দিতে পারে। যদি 13টা বাজাতে না চান তাহলে আপনাকে কি করতে হবে? এখানে গুন্ডার যে সংজ্ঞা আছে, এটা গুন্ডা হবে। আবার আমাকে উদাহরণ দিতে দিন। যে তৃণমূল ভোটে হারতে পারে না, আমরা জিতে বসে আছি, 4 তারিখে রেজাল্ট বেরোবে, বিজেপি কর্পূরের মতো উড়ে যাবে, আমরা দুর্মুষ করব। আমি বলছি যে সংজ্ঞা দেয়া আছে, আমি যে দেখেছি, এটাও গুন্ডা। দেখুন, বলছে যে রেজাল্ট যখন বেরোবে বিজেপিতে চলে যাবে, এবং যারা বিজেপি করে তাদের পিঠে বিজ্ঞাপন লাগিয়ে বলতে হবে যে আমরা বিজেপি করি না। যে সংজ্ঞা দেওয়া আছে সে অনুসারে এটা গুন্ডা। অভিষেক ব্যানার্জির কথা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, যে যেদিন মমতা ব্যানার্জি এবং ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে, ঘরে ঢুকে মারব, অবশ্যই গুন্ডা। আপনারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলতে শোনেননি যে বুকের যদি পাটা থাকে আর বাপের যদি বেটা হন, 4 তারিখ 12টার পর এখানে উপস্থিত থাকবেন? গুন্ডা। শুনেননি যে 4 তারিখ দেখা যাবে যে কোন জল্লাদের কত শক্তি আর দিল্লির কোন বাপ কাকে রক্ষা করে? গুন্ডা না? ডিজে বাজানো গুন্ডা না? ওই যে চুল্লি দেওয়ার প্রতিশ্রুতি হার্ট অ্যাটাকে মরার জন্য গুন্ডা না? তো তাহলে যেখানে যিনি এতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি গুন্ডা, তার ভাইপো গুন্ডা, তো অনুব্রত মণ্ডল গুন্ডা, জয়ন্ত সিং গুন্ডা, সোনা পাপ্পু গুন্ডা আপনারা বলছেন, শুধু তো ওই শওকত মোল্লা, জাহাঙ্গীর খান বা শেখ বা শাহজাহান এরাই গুন্ডা না? তাহলে গুন্ডার আইন নিয়ে আলোচনায় সংখ্যালঘু সংখ্যাগুরু প্রশ্ন ওঠা উচিত নয়। সেকুলার দেশে কেউ সংখ্যাগুরু, কেউ সংখ্যাগুরু নয়, সকলে আইন ধর্ম যা কিছু দেখবে না, নাগরিক। একদম, এটা গেল একদম। এরপর দেখুন, আমি প্রথমে বলেছি যে যে আইন ছিল সেটা প্রয়োগ করে গুন্ডা বদমাশকে শায়েস্ত করা যেত, এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। কিন্তু যে আইন হয়েছে সেটা কিন্তু প্রশাসনের লোকেরা যদি গুন্ডা বদমাশদের সত্যিই দমন করতে চান তাহলে তাদের প্রচুর বেশি পরিমাণ ক্ষমতা দিয়ে দিয়েছে। আপনারা প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলছেন, আপনারা সংবিধানের 22 নম্বর ধারায় জানতো, যেখানে এই কথাটা বলা আছে যে কাউকে অ্যারেস্ট করলে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। সেখানে কিন্তু এই কথাটাও বলা আছে যে এই যে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে, এটা প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ওখানে সংবিধানে এই কথাটা বলা আছে যে কিন্তু 3 মাসের বেশি কোনো অ্যাডভাইসরি বোর্ডের রিকমেন্ডেশন ছাড়া আটক রাখা যাবে না। অতএব আপনি যে কথাটা বলছেন সব কিছুর অপপ্রয়োগ হতে পারে, ওষুধেরও অপপ্রয়োগ হতে পারে, পেন্সিডিল বলে আপনারা জানেন, কিন্তু তার মানে সেই আইনটা হবে না, এটা হতে পারে না। আপনারা ব্যানিশমেন্টের কথা বলছেন, যেটা যে 1 বছর মধ্যে, আরে এটা কি বলছেন? আমি যখন বোলপুরে 83 সালে সিপিএমের এমএলএকে অ্যারেস্ট করেছিলাম, কোর্টে রায় দিয়েছিল যে 3 মাস তিনি নানুর এলাকায় ঢুকতে পারবেন না, আর প্রতিদিন থানায় ফোন করে জানাতে হবে যে তিনি কোথায় আছেন। তো এই আইনে তো এটা মানে আইনে বলে দেওয়া হচ্ছে ওখানে। হ্যাঁ, কিন্তু একটা তফাৎ আছে নজরুলদা, না, সেটা হচ্ছে আপনার এইটা হচ্ছে আদালত। এর আগের যে উদাহরণটা দিলেন সেটা 3 মাস, আর এই আইনে হলো 1 বছর। 1 বছর আদালতের সে মুখও দেখবে না। না, এটা একটা জায়গায় ভুল হচ্ছে। কিরকম? এই যে একটা অ্যাডভাইসারি, এখানে আইনে 15 দিন বলে দিয়েছে, সংবিধানে আমি তো বললাম 3 মাস বলা আছে। কিন্তু অ্যাডভাইসারি তো আদালত নয় দাদা। আইনটা একটু দেখুন, দেখুন
হাইকোর্টের একজন সিটিং জাজ হ্যাঁ। অথবা একজন রিটায়ার্ড জাজ, তার নেতৃত্বে যে অ্যাডভাইসারি কমিটি থাকবে, হ্যাঁ, তাই না, যদি তাও হয়, তাতে সংবিধানে হচ্ছে বলা বাদ আছে গেছে। যে অথবা যে সরকার পক্ষের লোক সংখ্যা গরিষ্ঠ। এরকম উপযুক্ত লোক, কিন্তু এখানে বলা আছে হয় আগে জাজ ছিলেন অথবা এখন জাজ হ্যাঁ, আছে। কিন্তু দেখবেন আইনে লেখাও আছে যে মতপার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণ করা হবে। এটা গণতান্ত্রিক দেশে সব সময়ই হয়, মানে সংখ্যালঘুদের মত। আমি মানছি যে ব্রুনোকে পোড়ানো হয়েছিল, ব্রুনো ঠিক ছিলেন, গ্যালিলিওকে হাউস অ্যারেস্ট করেছিল, গ্যালিলিও ঠিক ছিলেন, কিন্তু আমি যদি এই যে মানে ভোটে আলটিমেটলি তরুণদের সদিচ্ছের উপর ভরসা রাখতে না, হবে, তাই তো? ভোটে কারা কমিশনের জিতলো কথা। না জিতলো, তো সংখ্যাগরিষ্ঠ ভোট তো এমনও হতে পারে যারা বিপক্ষে ভোট দিয়েছে তারা বেশি বুদ্ধিমান, তাই বলে কি আমরা সংখ্যাগরিষ্ঠের রায়কে মানবো না? দাদা 15 বছরে এটা তো এত হতে পারে বুদ্ধিমান না। লোক দেখেছি না। আমার একটা ছোট্ট কথা, মানে ভোট থেকে স্যার এসেছে। এখানে হ্যাঁ। কিছুক্ষণ আগে ও বলছিল না ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, খারাপ তৃণমূল কিছু এই কখন হ্যাঁ, বললাম? না, ওই তুমি কিছুক্ষণ তুমি আগে বললে না, তো, ওই যে তুমি বলছিলে। কথায় কথায় বলো না যে আগে তো বিধানসভায় বলতে হবে, কি একটা বললো সেই সময়। আমরা ওরা আমি তোমরা তোমাকে বলতে। না, আমি বলছি অর্ধেকটা আমরা মানে ওরা মমতা তোমাদের ছিল। বন্দ্যোপাধ্যায়, অভিষেক আমাদের বন্দ্যোপাধ্যায়কে বুদ্ধি ছিল, আনা ওদের যায়, বুদ্ধি তোমাদের ছিল। কিন্তু ঠিক। স্বরাষ্ট্রমন্ত্রীকে আনা যায় না, উল্টো করে লাটকে দেব, কিন্তু আনা যায় না, কাকে? আনা যায় না এমন একজন কাকে? ব্যক্তিকে যিনি যিনি বলছেন যে শূন্যে ভাসিয়ে দেবে, যিনি বলছেন শূন্যে ভাসিয়ে দেবে, তাহলে এদেরকে কেন বলবো না, যারা আরে যিনি উত্তরটা, এত বড় উত্তরটা শোনো। বাইক চালাচ্ছেন, দামি গাড়ি চালাচ্ছেন, আরে মন্ত্রী হওয়ার চালাচ্ছে পরে, এমনি বাবা। তার বিরুদ্ধে কেন ও কথা হবে না? এমনি। আমি তার দুটো বিরুদ্ধে কথা sentence হবে না? বলবো। হ্যাঁ, একদম। এই যে গুন্ডা অ্যাক্টে হ্যাঁ, গুন্ডাদের প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে, ব্যানিশমেন্টের কথা বলা আছে, কিন্তু যারা গুন্ডা নয় তাদের কথা তো বলা নাই। তাদের গায়ে বেশি তো লাগছে কেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি গুন্ডা বদমাশের উল্টা লটকানোর কথা বলেন, তাহলে তিনি কি যারা গুন্ডা শোনো। নয় তাদেরকে লটকানোর কথা বলেছেন? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আইনের অপপ্রয়োগ হবে। আচ্ছা, এনডিপিএস অ্যাক্ট আইন পাস হয়েছে, তো সেই আইনে হেরোইন এরকম ড্রাগের জন্য মিনিমাম সাজা কত? 10 বছর জেল, একদম। 1 লাখ টাকা জরিমানা, একদম, অথবা আর একসঙ্গে দুটোই। গাঁজা হলেও স্যার, 50,000 এখানে একটা টাকা ছোট্ট উদাহরণ দিই, জরিমানা, শামসকে যেমন ছেড়ে 5 দেওয়া বছর হলো, minimum জেল। মৃণাল ঘোষকে কিন্তু এফআইআর করা হলো আজকে শুধুমাত্র আচ্ছা, রাস্তায় দাঁড়ানোর এই জন্য। আইনে কিছু বলবেন সে ব্যাপারে? মিথ্যে কেস আমার মুর্শিদাবাদ জেলায় দেওয়া হয়নি। কেন বীরভূম? শোনো না, বলার আছে। আপনার জেলা মুর্শিদাবাদ বলে আপনার প্রেফারেন্স আছে কিনা আমি বলছি মুর্শিদাবাদ, আপনি বীরভূম, যে- কিন্তু একটা আপনি যার প্রদীপ নাম তো এটা করলেন, ঠিকই, হ্যাঁ তিনিই তো বলেছিলেন। ক্যামেরা বলছে গাঁজা খেয়েছে, যে বর্ধমানের সব SP কে ঠিক ফোন আছে, কর। কিন্তু আমি বলছি তাও আমি দুটোর মধ্যে তরুণ তফাৎ আছে, একটাই আদালতে যাওয়া যাবে আর এটা আদালতে যাওয়া যাবে না, বড় তফাৎ। এক্সাম্পল আমি বলছি, হ্যাঁ নজরুলবাবু স্বীকার করবেন, হ্যাঁ। অদ্ভুত একটা টুল হচ্ছে ড্রাগ ডিটেকশন কিট, জানো? হ্যাঁ। ইনস্ট্যান্ট চেক করে ওয়েদার ইট ইজ ড্রাগস অর নট। তোমার ধরো 100 হেরোইনের কমার্শিয়াল কোয়ান্টিটি 100 গ্রাম, 100 গ্রাম হেরোইনে কতটুকু জায়গা লাগে সমানদা? এইটুকু। এবার তার মধ্যে সে গেল, তার 37 বেলটা পাবে না, তার লাইফটা হেল হলো। মজার জিনিস হচ্ছে ডিডিটিতে যখন ইনিশিয়াল চেকটা করবে, পরে টেস্ট হবে, আসবে কত পার্সেন্ট আছে পরে আসবে, তখন তোমার যদি এমনি ট্যালকাম পাউডারের মধ্যেও অল্প যদি তোমার মানে হেরোইন থাকে, ডিডিটিতে ড্রাগ ডিটেকশন কিটে ওটা মানে শো করবে ড্রাগস হিসাবে। প্রবলেমটা কি হয়? পানি কেস, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পানি কেসে বছরের পর বছর ছেলেরা জেলে। ঠিক। কি করে? তরুণ, তুমি যা বলছো একেবারে অক্ষরে অক্ষরে ঠিক, সেই জন্যই তোমাদের আরো সতর্ক থাকা উচিত যে দেখো ক্ষমতায় কেউ সারা জীবন থাকে না, মুশকিলটা কি হয় তার পরের সরকার এলে এই আইনই দেখবে তোমাদের বিরুদ্ধেই সব থেকে বেশি প্রযুক্ত হয়, সমস্যাটা এইখানে। বলতে গেলে অন্য জিনিস আছে। তৃণমূলে ভেবেছিল ওই আইনগুলোতে ওরা 150 বছর রাজত্ব করবে, পারেনি তো। ছাত্রদলের যে হ্যাঁ। সভা হলো কিংবা আমার নবান্ন বন্ধু- যাত্রা হলো, সরকারি যে বন্ধু, গাড়িটা বন্ধু। পুড়িয়ে দেওয়া হলো, যে বিজেপি ছেড়ে নেতাদের দিয়েছো। নাম হলো, ছেড়ে তাহলে দিয়েছো। সেটা প্রয়োগ হবে তো? ছেড়ে দিয়েছো। সেটা প্রয়োগ হবে তো? ছেড়ে দিয়েছো। এবার তোমাদের বেশ, কাছে বেশ, কথা এই বলছি। তর্কের মধ্যে আমি দ্রুত একবার এই বিলে কি আছে, আইনে কি, যেটা আজকে পাশ হলো, দ্রুত একবার দেখিয়ে নেব। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। রাজ্যের সম্পত্তি ধ্বংস, দাঙ্গা এবং উগ্র ধ্বংসাত্মক আন্দোলনের সমাপ্তি ঘটাতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ করল নতুন সরকার। আর বিধানসভায় দাঁড়িয়ে এই আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিল অনুযায়ী এবার থেকে আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে
হিংসাত্মক বিক্ষোভের আঁচ পেলে ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। এছাড়া যে কোনো সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্টের ক্ষেত্রে এবার থেকে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারবে সরকার। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই বিল অনুযায়ী সমাজবিরোধী কার্যকলাপ বলতে জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা, অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি, স্থাবর বা অস্থাবর সম্পত্তি থেকে বেআইনিভাবে উচ্ছেদ এবং সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করাকে বলা হয়েছে। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, লম্বা বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না, বিচার দেব। এটা আমাদের সংবিধান বিরোধী। আমি কোনো মানুষের বিরুদ্ধে দোষ প্রমাণ করতে পারবো না, কিন্তু তাকে আমি দীর্ঘদিন ধরে জেলে পচিয়ে মারবো। এর ফল ভয়ঙ্কর হবে। বিধানসভার ভেতরে এটাকে আমাদের আটকানোর মতো সংখ্যা আমাদের নেই, আমরা জানি, ছিল না, আমরা আটকাতে পারিনি, কিন্তু এটাকে চ্যালেঞ্জ করে যতদূর পর্যন্ত যাওয়ার দরকার সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা যাবো এবং মানুষকেও এর বিরুদ্ধে মতামত নির্মাণের জন্য আমরা মানুষের দরবারেও যাব। কার্যত পুলিশকে খোলা ছুট দেওয়া হচ্ছে এবং সংবিধানের কিছুই মানা হবে না এবং কার্যত এটা পুলিশ স্টেটে রূপান্তরিত হবে। ভয়ঙ্কর কালা কানুন পশ্চিমবঙ্গে লাগু হতে যাচ্ছে। গুন্ডা বলতে প্রধানত বলা হয়েছে নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে নিয়মিতভাবে সমাজবিরোধী কার্যকলাপ করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন। এক্ষেত্রে রাজ্য সরকার যদি পুলিশ সুপারের নিচে নয় এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে সন্তুষ্ট হয় যে রাজ্যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তাহলে সরকার ওই ব্যক্তিকে আটক করার নির্দেশ দিতে পারে। সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক হিসেবে রাখা যাবে। এই আইনের উদ্দেশ্য পূরণের জন্য রাজ্য সরকার এক বা একাধিক উপদেষ্টা বোর্ড গঠন করবে এবং তাদের আঞ্চলিক বা কার্যক্ষেত্র নির্ধারণ করতে পারবে। এই আইনের অধীনে আটকের আদেশ জারি হলে রাজ্য সরকার আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে উপদেষ্টা বোর্ডের সামনে উপস্থাপন করবে। বোর্ড আটকের তারিখ থেকে 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে এবং আলাদা অনুচ্ছেদে জানাবে আটক রাখার যথেষ্ট কারণ আছে কিনা। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ আছে, তবে রাজ্য সরকার আটকের আদেশ বহাল রাখতে পারে। যদি বোর্ড জানায় যে আটক রাখার যথেষ্ট কারণ নেই, তাহলে রাজ্য সরকার আটকের আদেশ বাতিল করবে এবং ব্যক্তিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই ধারার কোনো কিছুই আটক ব্যক্তিকে স্বয়ংক্রিয়ভাবে আইনজীবীর মাধ্যমে উপস্থিত হওয়ার অধিকার দেয় না। সহজ ভাষায় এই অংশে বলা হয়েছে যে আটক ব্যক্তির মামলা পরে একটি বিচারপতি নেতৃত্বাধীন বোর্ড পর্যালোচনা করবে, কিন্তু সাধারণ নিয়মে সেখানে সরাসরি আইনজীবী নেওয়ার অধিকার সীমিত রাখা হয়েছে। পুরো একটা দিন 5-6 ঘন্টা আলোচনা দরকার ছিল। এটা যেভাবে 1.5-2 ঘন্টা, সেখানে আমাকে বা আরও জরুরি 2-4 জন যারা বক্তা ছিলেন তারা আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না এবং এখানে এত রকম আছে মানুষকে বিপদে ফেলার। দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডার সংশোধনী বিল অনুযায়ী বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর বা অগ্নিসংযোগের জেরে সরকারি বা ব্যক্তিগত সম্পত্তি নষ্ট করলে তার ক্ষতিপূরণ আদায় করতে পারবে সরকার। এর জন্য অভিযুক্তের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা। এক্ষেত্রে ক্লেমস কমিশনকে দেওয়ানি আদালত হিসেবে গণ্য করা হবে। কমিশনের রায়কে চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হয়েছে বিলে। অপরাধের পাশাপাশি উস্কানি দিলে বা অর্থ যোগান দিলে এবং সংগঠক ও অভিযুক্তের আশ্রয়দাতাকেও অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তরুণ স্বাভাবিকভাবেই এই বিলের জন্য গলা ফাটাচ্ছে তার রাজনৈতিক অবস্থান থেকে, কিন্তু আমার শুধু মনে পড়ে যাচ্ছিল 1971 সালে আমার জন্মেরও আগে যখন মিসা ইন্দিরা গান্ধী আনতে চাইলেন, তখন অটল বিহারী বাজপেয়ীর একটার পর একটা সংসদে দাঁড়িয়ে বক্তৃতা, একেবারে কালা কানুন এবং ড্রাকোনিয়ান ল বলে যে কিভাবে গণতান্ত্রিক পরিসর এই মিসার অপপ্রয়োগের জন্য একেবারে নষ্ট হতে পারে
সংক্ষিপ্ত হতে পারে এবং গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট হতে পারে। সুতরাং চর্চার মধ্যে এগুলো থাকতেই হবে, কিন্তু আজকে বিধানসভায় পরের পর একটার পর একটা যেভাবে ঘটনা ঘটেছে আমায় একটু ছুঁয়ে যেতেই হবে। রাজনীতি নিয়ে বুঝলেন যারা চর্চা করেন তারা এতদিন কি ধারণা করেছিলেন যে হুমায়ুন কবির এই যে রাজনৈতিক ব্যক্তিত্বটি একের পর এক এর উত্তেজক ভাষণ নিঃসন্দেহে ধর্মীয় মেরুকরণকে আরও ত্বরান্বিত করে এবং এই মেরুকরণের পেছনে হিন্দুত্ববাদীদের একটা অংশের প্রচ্ছন্ন মদত থাকে একেবারে রাজনৈতিক লাভের সহজ অঙ্কে। অর্থাৎ হুমায়ুন কবির যত উস্কানিমূলক কথা বলবে হিন্দু ভোট কনসলিডেট করবে উল্টো দিকে। সেই হিসেবে অনেকেই মনে করছিলেন যে হুমায়ুন কবিরের সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সরকার বা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত নীরব থাকবেন অথবা সেইভাবে কিছু বলবেন না। কিন্তু আজ বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে যে ভাষায় স্বয়ং মুখ্যমন্ত্রী নওদার ওই বিধায়ককে একেবারে আলটিমেটাম দিলেন তার তৎক্ষণাৎ ফলাফল হলো হুমায়ুন কবিরের প্রতিক্রিয়া বিধানসভা থেকে বেরিয়েই সে সুরটাই সম্পূর্ণ চূড়ান্ত নরম হয়ে গেল। আমি একবার দেখে নিই গোটা দিনের এই দিকের টানটান নাটকটা, যেটা অনেকের কাছেই একেবারে অপ্রত্যাশিত ছিল। দেখুন। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে। আপনি ধরে রাখুন এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে সবক শেখানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 3 দিন আগে কর্মী সভায় উস্কানিমূলক মন্তব্য করে বিতর্কে জড়ান হুমায়ুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। সোমবার বিধানসভায় এই প্রসঙ্গ টেনে হুমায়ুন কবিরকে সরাসরি হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। গত শুক্রবার রেজিনগরের কাশীপুরে এক কর্মী সভায় বিজেপির পরাজিত প্রার্থীকে নিশানা করতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন হুমায়ুন কবির, টেনে আনেন মুখ্যমন্ত্রীর নামও। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এরপরই সোমবার বিধানসভায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে। আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরই গলার সুর পাল্টে যায় হুমায়ুন কবিরের। আমি বিজেপি পার্টির লোকাল নেতৃত্বদের প্রতি বলেছি, আমি রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও বলিনি, আমি শুভেন্দু বাবুর বিরুদ্ধেও বলিনি, আমি সুকান্ত বাবুদের বিরুদ্ধেও বলিনি। আমি সেখানকার লোকাল নবাগত বিজেপি যারা 2026 সালের 4 মে দুপুর পর্যন্ত যারা তৃণমূলের গুন্ডা ছিল, তারা আজকে বিজেপির পতাকা ধরেছে, তারা আমাকে আক্রমণ করেছে, আমি তাদের বিরুদ্ধে বলেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই কড়া হুঁশিয়ারির পর এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হলো এবার কি তাহলে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা শুধুই সময়ের অপেক্ষা? কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কিন্তু কথা হলো যে ভোটের আগে হুমায়ুনের নতুন দল তৈরিতে মুসলমান ভোট নিঃসন্দেহে কিছুটা ভাগ হয়েছিল, তাতে নিঃসন্দেহে বিজেপির লাভ হয়েছিল।
এখন তাদের বা বিশেষ করে মুখ্যমন্ত্রীর এই চূড়ান্ত কঠোর অবস্থানের কারণ কি? রাজধর্ম, না এর পেছনেও রাতারাতি কোনো সমীকরণ বদল কাজ করছে? মানে রাজধর্ম না রাজনৈতিক কৌশল? আমি তরুণের ব্যাখ্যায় যাব, কিন্তু তার আগে বিশ্বনাথ চক্রবর্তী। সুমনদা, মানে একেবারে আপনি যদি আমায় বলেন তাহলে একদম 100% মানে এই লাভ যদি এই ধরনের বক্তব্যগুলোকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ছেড়ে রাখতো, যে ঠিক আছে দে বাবা দে, শুভেন্দু অধিকারী যদি একাধিক মানে মুসলিম নেতাকে জিয়ে রাখে, রাজনীতি করবার সুযোগ করে দেয়, তাহলে মুসলিম ভোটটা ভাগ হবে এবং আগামী দিনে বিজেপির লাভ হবে। কিন্তু তার থেকেও বড় যেটা আপনার গিয়ে নরেন্দ্র মোদী বারবার বলছেন যে পশ্চিমবাংলার জয়টা কেবলমাত্র ক্ষমতার হাত বদল নয়, পশ্চিমবাংলার জয়টা আমাদের মূলত সাংস্কৃতিক পরিবর্তন আনা, ভাবনার পরিবর্তন আনা এবং যে হিংসার রাজনীতি তার পরিবর্তন আনা। এটা বারবার কিন্তু নরেন্দ্র মোদী যেখানেই যাচ্ছেন বলছেন। ফলে নরেন্দ্র মোদী বিজেপির সর্বোচ্চ নেতা, তিনি যখন মনে করছেন যে এটা কেবলমাত্র তৃণমূলের থেকে মানে ক্ষমতার পরিবর্তন নয়, এটা একটা সাংস্কৃতিক ট্রান্সফরমেশন, ফলে ট্রান্সফরমেশনের প্রশ্নে শুভেন্দু অধিকারী এখানে কম্প্রোমাইজ করতে পারেন না। সেই কারণেই শুভেন্দু অধিকারী পরিষ্কার বার্তা দিয়েছেন মানে হুমায়ুন কবিরের বিরুদ্ধে, এবং তিনি যে টলারেট করবেন না সেটা বিধানসভার মতন ফ্লোরে দাঁড়িয়ে এর থেকে আর কত কষ্ট বলা যায়, এবং যার প্রভাবে আপনি দেখেছেন হুমায়ুন কবির সুর নরম হয়ে গেছে। দুটো এফআইআর হয়েছে এবং আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট এই এফআইআরগুলোর কিন্তু আগামী দিনে সক্রিয় হবে, এবং হুমায়ুন কবির যে ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকালে কথা বলতেন যে 70-30, সেই মানে আমরা 70% 30% ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারি, এই ভাষণ অন্তত শুভেন্দু অধিকারী মানবেন না, কারণ এটা বৃহত্তম ট্রান্সফরমেশনের প্রশ্নটা যুক্ত আছে। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই, যে দেখুন আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আর বিধানসভা ভাঙা দেখতে চাই না। আমি পরিষ্কার আর দেখতে চাই না শাহজাহানের রাজত্ব, আমি পরিষ্কার আর দেখতে চাই না জাহাঙ্গীরদের মতন অত্যাচারী শাসক, মানে অত্যাচারী লিডার বা গুন্ডা, অর্গানাইজড গুন্ডা। ফলে সত্যি যদি পশ্চিমবাংলায় একটা রূপান্তর ঘটাতে হয়, তাহলে কিন্তু একটা কঠোর আইন সত্যিই দরকার, এবং সেই কঠোর আইনটা কার্যকারী করারও খুব দরকার আছে। ফলে সেই জায়গা থেকে এই আইনটা আমি যেমন সাধুবাদ জানাচ্ছি, আবার একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র আমি, এবং একই সাথে আপনি দেখেছেন যে গণতন্ত্রের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে কোনোদিন রাজি নই, কোনো অবস্থাতেই রাজি নই। ফলে আমি এই আজকের দিনে একটা দোদুল্যমানতায় আছি। কি দোদুল্যমানতা? একদিকে আমি যখন চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়ে থেকে বিধানসভা ভেঙেছিলেন, আমাদের ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করেছিলেন, বা শাহজাহান যেভাবে গুন্ডামি করেছিল, সেটা যেমন আমি চাই না, তার জন্য কঠোর আইন চাই। আবার একইভাবে আমি ভয় পাই যে এই সাধারণ আইনগুলোই যখন ব্যবহার হয়েছে, মানুষ দিনের পর দিন অত্যাচারিত হয়েছে। সেটা নার্কোটিক্সের আইন ব্যবহার করে তৃণমূল মানুষকে যেমন জেলে পাঠিয়ে দিয়েছিল, পোটার থেকে শুরু করে টাটা একটার পর একটা নির্বর্তনমূলক আইন কিভাবে মানুষের স্বাধীনতাকে হরণ করেছে সেটা আমরা দেখেছি সুমনদা। ফলে দিনের শেষে আমি খুব মানে অস্থির, আমি খুব দোদুল্যমান ভাবনার দিক থেকে। আমি একদিকে যেমন নাগরিক হিসাবে শক্তিশালী আইন চাই একটা সুস্থ সমাজ গঠন করবার জন্য, আবার একই সাথে আমার আশঙ্কা তৈরি হয় যে আইনের অপব্যবহার হবে না তো, এই আইনটা শেষ পর্যন্ত প্রশাসন তার মতন করে ব্যবহার করবে না তো, এমন হবে না তো যে আমি মানে ভিন্ন ভয়েস রেজ করবার জন্য এই আইনেরই শিকার আমি একদিন হয়ে গেলাম। এটা আমার একটা যেমন ভয় আছে। দ্বিতীয় আরেকটা আমার ভয় আছে, সেটা হলো যে দেখুন সুমনদা, আমি বারবার মনে করি যে বিচার বিভাগ হলো সর্বোচ্চ, মানে যে কোনো আপনি যে বারবার তৃণমূল শাসনকালে যে আপনি আপনার বিরুদ্ধে অত্যাচার হয়েছে, আপনাকে একের পর এক মামলা দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত আমরা কিন্তু ন্যায় বিচার পেয়েছি আদালতের ওই বিচার ব্যবস্থা। দিনের পর দিন আমরা দেখেছি আদালত আমাদেরকে বাঁচিয়েছেন। ফলে আমি কিন্তু মনে করি যে রিভিউ যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু বিচারপতির হাতে ছাড়া উচিত, কারণ বিচারপতি শেষ পর্যন্ত বিচার করে দেখবেন। এখানে কোনো মেজরিটি, এটা এমন না ভোটাভুটির মাধ্যমে হতে পারে, ভোটাভুটির মাধ্যমে কোনো বিচার হতে পারে না সুমন, আমি তো আপনাকে বলতে চাই ভোটাভুটির মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত সঠিক বা বেঠিক সেটা বিচারের মাধ্যমেই হতে পারে এবং ন্যায়ালয়ের মাধ্যমেই হতে পারে। ফলে আমি ন্যায় বিচারের জায়গা থেকে এটাকে তুলে ধরতে চাই। তবে একই সাথে আমি বলবো যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে যখন ফ্লোরে দাঁড়িয়ে বলেন বিধানসভা একটা পবিত্র জায়গা,
যে এই আইন আমি অপব্যবহার করতে দেব না। এই আইন আমি যখন অপব্যবহার করতে দেব না, সেই একটা জায়গায় আমি বলছি বিশ্বনাথ দা, ফ্লোরে দাঁড়িয়েই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে বলেছিলেন যে হাউস বিলংস টু অপোজিশন, এখানে সমস্ত অধিকার বিরোধীরা পাবে। মানেননি। 15 বছর কি নিদর্শন রেখেছে? একটা কথাও আমি বলি, যদি শুভেন্দু অধিকারী সরকার, তারপর বেরিয়েই বলেছিলেন 10 বছর লিগো প্লাস লাগিয়ে রাখুন। শুভেন্দু অধিকারী সরকার এই আইনটাকে অপব্যবহার করে, সেদিন সবচেয়ে বেশি সরব আমি কিন্তু হব। আবার একই সাথে আমি আপনাকে এটা বলতে চাই, যার জন্য বারবার বলছি আমি দোদুল্যমানতায় আছি, আমি একই সাথে বলতে চাই যে ফ্লোরের মানে আজকে মানে বিধানসভা হলো পবিত্র জায়গা, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কমিট করছেন যে এই আইন কোনো মতেই অপব্যবহার হবে না। একটা শব্দ ব্যবহার করেছেন ভালো লেগেছে, ভদ্রলোকদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হবে না। নজরুল দা এবং মাসুম দা, সুপ্রিম কোর্টে যে জাজমেন্ট দেওয়া হয়, ধরুন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 3 জন জজ নিয়ে রায় হয়, তো যদি 2 জন জজ একদিকে হয় তো সেটাই তো কার্যকর হবে। একজন যার মত সেটা কার্যকর হবে না। তো এই যে বলা হচ্ছে যে বিচার সংখ্যার ভিত্তিতে হয় না, এটা পুরোপুরি ঠিক নয়। না, আমি বলছি কি ওই এক সেকেন্ড, ওই যে বোর্ডটা তৈরি হচ্ছে, ওই বোর্ডটা যদি বিচারপতিদের নিয়ে হতো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ওখানে তো বিচারপতিরা শুধু নয়, অন্যরা তো থাকছে, পুলিশের অফিসাররা থাকছেন, একদম আমলারা থাকবেন, দে আর ডাইরেক্টলি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। একদম। দেখুন, কয়েকটা বিষয়, জেলে ঢোকানোটাই যথেষ্ট নয়, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপরাধীকে জেলে ঢুকিয়ে দিলাম, অপরাধী লুটপাট করে শেষ করে দিয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা জাতীয় সম্পদ, সামাজিকীকরণ, তবে শাস্তিটা হলো। আমরা সবাই কালপ্রিট, আমরা সব জেলে চলে গেলাম, এতে কি হবে? কত কালপ্রিট কাটকাবেন? এই যে বিরাট দুর্নীতি, এই দুর্নীতির প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে সম্পত্তি এনক্রোচমেন্ট করে সেটাকে সামাজিকরণ করা, আর গুন্ডামির ফল হচ্ছে 3 গুণ তার নেওয়া, বলেছে না? এটা খুব তাৎপর্যপূর্ণ কথা। উনি আরেকটা কথা বলেছেন যে আইনটা মূলত গুন্ডাদের বিরুদ্ধে, আর অমিত শাহ যেটা বলেছিলেন যারা গুন্ডামি করবেন ভোটে তাদেরকে গ্রেফতার করা হবে, শুধু না লটকে মারে, তাই তো? শুধু গুন্ডাদের কথা বলেছিলেন। আর অভিষেক বলেছিলেন জিতে যাবার পরে ঘরে ঘরে ঢুকে বিজেপি লোককে মারবো। দুটো সেটা হচ্ছে যে কোনো জিনিসে আইন করতে গেলে ঝুঁকিটা নিতে হয়। আমরা তো এবিপি আনন্দে বসে আছি, যেটা উনি বললেন, আমরা তো আছি, কথা বলার তো লোক আছে, ধরবো কেউ, তার আগে আমরা আইনটাকে বলবৎ করার জন্য সহযোগিতা করতে হবে। কারণ গুন্ডা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে, গুন্ডা রাজ বন্ধ করতে হবে, এটা জরুরি। মানে সরকারি গুন্ডা থাকবে না বেসরকারি গুন্ডা থাকবে, সেই পার্থক্যটাও করতে হবে, কারণ ডিউ প্রসেস অফ লটাও খুব ইম্পর্টেন্ট। আজকে সামস যখন ছাড়া পেয়ে যাচ্ছে, কুণালদা, দোলা এবং ঐশানরদা, এদের বিরুদ্ধে শুধু রাস্তায় একটা মাপঝোপ করেছে, রোববারে কোনো গাড়ি আটকায়নি, সিসিটিভি আছে, এফআইআর হয়ে যাচ্ছে। আর উনি যখন বলছেন মাপঝোপের কথা প্রদীপ্ত বললো, আমি দ্রুত একবার প্রতিবেদনটা যারা মিস করেছেন, একেবারে সদ্য এই শো শুরু হওয়ার আগেই হয়েছে, দ্রুত একবার দেখিয়ে নেব। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 21শে জুলাই, বহু বছর ধরে এই দিনটাতেই শহীদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় আসার পর থেকে তৃণমূলের 21শে জুলাই অন্য মাত্রা নেয়। জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান, সাজো সাজো রব, বিশাল মঞ্চ, প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ভোটে হারার পর সেই তৃণমূল এখন ছন্ন ছাড়া। এ বলছে আমি আসল তৃণমূল, ও বলছে আমি। এমনকি ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই প্রসঙ্গ টেনেই সোমবার তৃণমূলকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন, কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে।
দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। লোক আসবে না আপনাদের সঙ্গে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর 21শে জুলাই এ সভা ধর্মতলার বদলে হয়েছিল ব্রিগেড ময়দানে। শহীদ তর্পণের মঞ্চ থেকে পাগলু ছবির গান গেয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেব। ব্রিগেডের লোকের যেন ভয় না দেখান। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে লোক আছে 2,31,00,000 ভোট আমরা পেয়েছি। কিন্তু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে, যেহেতু ওখানে গণহত্যা হয়েছিল, মৃতদেহগুলি পড়েছিল, তাই ওই স্পটেই শহীদ তর্পণ এক বেলার জন্য অর্ধেক রাস্তা আমরা পারমিশন যদি দেয়, তাতে ওনাদের আপত্তি কি? আমরা একটু ফিতে ফিতে দিয়ে মেপেছি। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিনটাই শহীদ দিবস হিসেবে পালিত হয়। কিন্তু এবারের 21শে জুলাই কি হবে? কংগ্রেস থেকে উঠে আসা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই। এদিকে কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতানেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, এই মাপজোকের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। রাজাদা, আইনের প্রয়োগ দেখছি, নতুন আইনও দেখছি, আপনার কি মত? সুমন, আমি একটু পিছনে চলে যেতে চাই, একদম। দু একটা কথা বলে নিয়ে তারপর আসছি। ব্রিটিশরা 1923 সালে গুন্ডা দমন আইন চালু করেছিল। এর সবাই বলে এটার কারণ হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীদের জেলে পড়া, এই তো কারণ ছিলই। কিন্তু তার চেয়ে একটা বড় একাডেমিক কারণ ছিল। 1921 সেন্সাসে দেখা গেল কলকাতা শহরে প্রচুর লোক ঢুকছে। বড় বাজারের ব্যবসায়ীরা বললো তাদের নাকি দোকান টোকানে রাহাজানি হচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, পকেটমারি হয়ে যাচ্ছে। ওরা বলে এইসব বাইরের লোক কলকাতা শহরে ঢুকেছে, এদের সব কটাকে গ্রেপ্তার করে তুলে দাও। ব্রিটিশকে কনভিন্স করালো। ব্রিটিশ কিন্তু ওই আইনটা চালু করেছিল এই কলকাতা সে মাইগ্রেন্টরা ঢুকছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, শুভেন্দুবাবু হঠাৎ এই ধরনের আইন কেন করতে গেলেন? কেন? এখন তো অপোজিশন ফাঁকা, তাই না? এখন তো তৃণমূলও নেই, সিপিএমও নেই, কাকে উনি তুলবেন? আমার যেটা ধারণা, দেখুন, এতকাল যে সমস্ত গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে ছিল তাদেরকে আমি মোটামুটিভাবে তারা এই গুন্ডাদের ব্যাপারে ভীষণ সফট, নরম প্রকৃতির। আর মমতা ছিল ইন্ডালজেন্ট, প্রশ্রয় দেওয়ার সরকার। আর শুভেন্দু জানে যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন চালু হয়ে গেলে 29 সালের মধ্যে কিন্তু তাকে কাজ করে দেখাতে হবে। তাই শুভেন্দু প্রমাণ করতে চাইছে যে যেটা মমতা পারল না, ইন্ডালজেন্ট দিতে গিয়ে শেষ হয়ে গেল। আর শুভেন্দু চাইছে, আই অ্যাম এ ফার্ম বিলিভার ইন হার্ড স্টেট, একটা শক্ত প্রশাসন দিয়ে যাব। এই শক্ত প্রশাসন দিতে গেলে এরকম একটা ওই বিএনএস বা বিএনএসএস যেগুলো আছে সেগুলো তো অনেক কিছুই বলা আছে, তাতে মানুষ অতটা বুঝবে না। আমি যদি নতুন গুন্ডা আইন চালু করি, চারিদিকে পাড়ায় পাড়ায় গুন্ডা মস্তান যেভাবে ভরে গেছে, মানুষ কিন্তু মনে করবে এই আমাদের একটা পরিত্রাতা এসে গেছে। শুভেন্দু জানে যে 3 বছরের মধ্যে আমাকে যত তাড়াতাড়ি, ইজ ইন হারি, যেভাবে কথা বলছে, যেভাবে কাজ করছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দ্রুততার সঙ্গে। এবং দেখুন, কিন্তু আমি বলছি যে ভালো তৃণমূল খারাপ তৃণমূলের যেরকম বিভাজন, সেরকম ভালো গুন্ডার খারাপ গুন্ডার বিভাজন হবে না তো, ওইটা আশঙ্কা। হ্যাঁ, এই আশঙ্কা তো সত্যি কথাই। দেখুন, আপনি কাকে গুন্ডা বলবেন? গুন্ডা তো আপনার রিলেটিভ না। আপনি যাকে খুশি, প্রয়োজন হয় আমাকেও ব্যবহার করতে পারে, তোমাকেও করতে পারে, যাকে খুশি করা যেতে পারে। কেউ 3 মাস জামিন পায় না, কেউ সকালে গ্রেফতার হয়ে বিকেলের মধ্যে জামিন পেয়ে যায়। এটা তো আজকেই দেখলাম, আজকেই আমরা দেখলাম সেটা শামস ইকবালের ক্ষেত্রে, এবং এগুলো আরো ঘটবে। সুতরাং ওই আইনের ব্যাপারটা হচ্ছে যে আইন একটা তৈরি করে যে আপনি খালি লক্ষ্যটা কি, আইনটা করে আপনি খালি বোঝাতে চাইছেন যে আমি কত কঠিন। এর বাইরে আর কিছু আমার মনে হয় না যে বিশেষ কিছু আছে। যে মানে বহু গুন্ডা আমরা দেখবো ছাড়া পেয়ে যাবে, আর যার হয়তো ভালো উকিল, তরুণের মতন উকিলের সঙ্গে চেনাশোনা নেই, সে কিন্তু পড়বে বিপদে, তাই না? তাকে চলে যেতে হবে দূরে। এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা খুব বেশি। আমি মনে করি না যে বিচারক থাকলেই যে বিচারকের বিচার তো হয় না। তো তার ফলে যে ওইখানেই বিচারক মানেই যে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে, সে আশায় এই বয়সে আমি আশা করি না। তবে এইটুকুন আমি বুঝতে পারি যে ঠিক আছে, অ্যারেস্ট করা, একটা কথা বলিনি আমি, অ্যারেস্ট করা কিন্তু একটা ভালো পলিটিক্স। ওকে অ্যারেস্ট করে সবাই লাফিয়ে উঠলো।
হ্যাঁ। কিন্তু তারপরের দিন যে ছেড়া পেয়ে যাচ্ছে, আপনি যদি কোর্ট ঠিক মতন ফাইল না করে তাকে অ্যারেস্ট করলেন, একদম। ছাড়া কনভিকশন কি করে হবে? আপনার কিচ্ছু গোছানো নেই, তাকে অ্যারেস্ট করে নিয়ে আমি অ্যারেস্ট করেছি, মানুষের কাছে একটা আপনার এই ইমেজ তৈরি করলেন। কিন্তু আর মুহূর্তে তারপরে যখন সে ছাড়া পেয়ে গেল, সেই ইমেজের যে ডাউনফলটা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু প্রকাশ করছে না, কিন্তু বুঝিয়ে দিচ্ছে 3 বছর বা 5 বছর পর ইলেকশন হলে আমি কি করতে চলেছি। ঠিক, এতবার গ্রেফতারের কথা হলো, আমি বলছি আমরা প্রত্যেকে জানি যে কালীচরণ বাবু মানে কালী গ্রেফতার হয়েছে, কিন্তু এখন মোটামুটি আমরা রূপকে চলে গেছি, বঙ্গ সমাজ রূপকে চলে গেছে যে কালী যদি কালীচরণ হয় তাহলে দোয়াতি বাকে আর পেনি বাকে। নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে এই বাক্যবন্ধগুলো কল্যাণ বন্দ্যোপাধ্যায় এনেছেন, কিন্তু আজ তুখোর জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। দেখুন, আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে কালীর সঙ্গে যদি পেয়ে যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। তারাতলায় গোডাউন ভেঙে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত্যু মিছিল। এই ঘটনায় কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ। এরপরকে এই আবহে রবিবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু কালীকে ধরলে হবে, কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার, যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকে নিয়ে আসুন। এই প্রসঙ্গ টেনেই সোমবার বিধানসভায় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি, তাহলে কালীর সঙ্গে যদি পেয়ে যায় তাহলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে, কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকবে। শুক্রবারই সরকারি আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন কালীচরণ যা করতেন তা পুরো টিম ওয়ার্ক, যেখানে অনুমোদন দেওয়া যাবে না সেখানে কালীচরণ অনুমোদন করিয়ে দিতেন। এরপর শনিবার কার্যত ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারির দাবি প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন কুণাল ঘোষ। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। সোমবার বিধানসভায় এই প্রসঙ্গও তোলেন মুখ্যমন্ত্রী। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, যাকে তোলার তুলেছি। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দেখুন কার সই আছে, প্রাক্তন মহানাগরিকের। আমি সেই কারণে বলেছিলাম যে যদি দোষের হয় তো তাহলে আপনি অ্যারেস্ট করুন। এখন মূল প্রশ্ন হলো, কোন বড় মাথার দিকে কি এগোবে নতুন সরকার? উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। আলটিমেটলি বড় মাথা ধরা হবে নাকি ওই আবার ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলে বিভাজন হবে? খুব আমার কুণাল ঘোষের কথা ভালো লাগলো, হ্যাঁ, যে কালীচরণে কেন, ববি হাকিমের নয় কেন? খুব বাস্তব প্রশ্ন। ববি হাকিম বলছে কোথায় রাস্তাঘাটে গলিতে টলিতে অবৈধ হচ্ছে, আমি সব কিছু জানি না। উনি শুধু গেঞ্জের ভেতরে টাকা নিতে খুব ভালো জানতেন, আর কিছু জানতেন না। এই যে ভণ্ডামি, কথাবার্তার ভণ্ডামি, এত কিছুর পরে ভণ্ডামিটা শেষ হয়। জাভেদ খান কি বলছে, আমি সব জানবো কোথায় কি অবৈধ হচ্ছে, আমি আমার ছেলে কিচ্ছু জানি না। অথচ উনি নিজে ওই তপসিয়া অঞ্চলের ঝিল বুঝিয়েছে, আমি তার সাক্ষী, নিজে হাতে বুঝিয়েছে। আমি বলছি 9টা অবৈধ প্রপার্টির মালিক, এ তো অন্য কেউ নয়, মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু ব্যবস্থা কি হলো? কিছু হয়নি। আমি একটু অন্য জায়গায় যাবো, আমি একটু অন্য জায়গায় 90টা, সরি মার্জনা করবেন, আমার হ্যাঁ শূন্যটা কত বলে কম বলেছে, কম বলায় আমার প্রপার্টি। পরের দিন জাভেদ খান বলছে যে 90টাও মাসুমদাকে ধন্যবাদ দিই, কুণালদাকে ধন্যবাদ দিই। আমি না দোয়াতে যাব না, আমি আবার কালীতে আসবো। মানে যদি দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে কালী তো আবার হচ্ছে আমাদের তাপস রায়। 24 সালের জানুয়ারি মাস। আচ্ছা ঠিক আছে, উনি দোয়াতের কথা বলছেন না, উনি কালীর কথাই বলছেন। আমি কোন দোয়াতে গেছি? আমি যে যে দুটো কালী কথা বললেন এই মুহূর্তে আপনি, কালী এখন কোন দোয়াতে? আমি টু দা পয়েন্ট উত্তর দিয়ে আমি টোটালটা দেখছি, টোটালটা দেখছি, বিচ্ছিন্ন নয়। আচ্ছা আপনারা যে এতক্ষণ ধরে এই যে এত কথা বলছেন, শামসেরগঞ্জ বলছেন তো, শামসেরগঞ্জে যে বলছেন না, পুলিশকে ডেকেছিল ফোন করে, পুলিশ কি বলেছিল জানেন? যে আমরা বাইরে বেরোতে পারছি না, আমরা আক্রান্ত হয়ে যাবো, এটা ছিল পুলিশের রিপোর্ট।
আজকে গুন্ডা দমনের প্রশ্ন তুলছেন, পরিস্থিতি বুঝুন। যারা পাথরবাজি করেছিল, তারা যারা জেলে গেছে ধরা পড়েছে, ওরা কিন্তু সব গরিব লোক, বাচ্চা ছেলে, কম বয়সী ছেলে। ওদেরকে প্ররোচিত করেছিল কে? দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। তাকে প্ররোচিত করেছিল কে? ওই শামসেরগঞ্জে চন্দনদেরকে হত্যা করতে প্ররোচিত করেছিল কে? ধ্বংস করতে প্ররোচিত করেছিল। আপনার ওই ফুটেজটা মনে আছে? দোকানের শাটার বন্ধ করে পুলিশ আত্মরক্ষা করছে। তৃণমূলের অঞ্চল প্রধান, ওনার নাম হচ্ছে আহমেদ শেখ, সে বলেছে এই কাজটা করেছিল সিদ্দিকুল্লাহ। সে বলেছে সিদ্দিকুল্লাহ লোককে উৎসাহিত করে ওখানে ভাঙচুর করেছে। এটা বিশ্বাস নাও হতে পারে, কিন্তু বিশ্বাস তো করতে হবে, কারণ গ্রামকে টাইট করে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে কাজী মাসুম আক্তার অন ক্যামেরা বলেছেন যে উনি প্রমাণ যে জাভেদ খানের কি কি দুর্নীতি আছে তার উনি প্রমাণ। কাইন্ডলি যদি কোনোভাবে সম্ভব হয় কাজী বাবুকে একটু সাক্ষ্য রেখে শাস্তিটা দেবেন, নয়তো কিন্তু 90টা সম্পদ কখন আইনি হয়ে যাবে জানতে পারবো। বারবার পুজোতে পাঁঠা বলির জায়গায় কুমড়ো বলি হতে, তো বিশ্বাস করো সুমনদা, এবার পাঁঠা বলির জায়গায় পাঁঠা বলিই হবে, কুমড়ো বলি হবে না। দুটো অবশ্য শাক্তমত আর বৈষ্ণব মতে পুজো হয়। বৈষ্ণব মতে কুমড়ো, শাক্ত মতে পাঁঠা। আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাচ্ছি। 4th মেয়ের পর থেকে অনুপ্রেরণা শব্দটা নেই, তার মানে এটা নয় যে 4th মেয়ের আগে যেগুলো ছিল তার পিছনে অনুপ্রেরণা ছিল না। অনুপ্রেরণা ছাড়া রাজ্যে কিচ্ছু হতো না। সবাই জানে। তরুণ কি বলছে আপনারা শুনলেন, আপনারা কি বলছেন আপনারা জানেন। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় আমরা কিছু মন্তব্য রাখি। সম্পত্তি বাজেয়াপ্ত থেকে প্রিভেন্টিভ অ্যারেস্ট, নতুন গুন্ডা দমন আইনের লক্ষ্য কি বলে আপনার মনে হয়? দুষ্কৃতী দমন লক্ষ্য বলে মনে করছেন 60% লোক, বিরোধী দমন লক্ষ্য বলে মনে করছেন 38% লোক, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল মোথাবাড়ি থেকে শামসেরগঞ্জ, সিএ থেকে ওয়াকফ, আপনার কি মনে হয় প্রতিবাদ বিক্ষোভের নামে বেলাগাম গুন্ডামি বন্ধ হবে নতুন আইনে? বন্ধ হবে আশাবাদী 71% মানুষ, একই রকম থাকবে মনে করছেন 25%, বলতে চাননি 4%। বিজেপিকে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, পাল্টা সরাসরি হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, অবশেষে কঠিন পদক্ষেপ নেওয়া হবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। 91% মনে করছেন এবার অবশেষে কঠিন পদক্ষেপ হবে, 8% মানুষ তা মনে করছেন না, 1% মানুষ বলতে চাননি। সংশোধনী বিলে বাতিল তৃণমূল আমলের ওবিসি তালিকা, তোষণের জন্য তালিকা তৈরি হয়েছিল, অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বলছেন। আর সংরক্ষণের সুফল প্রকৃত যোগ্যদের কাছে কি পৌঁছবে? 68% মানুষ আশাবাদী পৌঁছবে বলে, 30% মানুষ মনে করছেন পৌঁছবে না, বলতে চাননি 2%। মন্তব্যে আসবো। অমর ধর লিখছেন মমতা সরকারের নেতা মন্ত্রীরাই একজন গুন্ডা। মিহির কানুনগো বলছেন যেভাবে দেশে সম্পত্তিতে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয় তার জন্য গুন্ডা দমন বিল একটা প্রয়োজনীয় পদক্ষেপ। বিদ্যুৎ নায়ক লিখছেন এতদিন গুন্ডারা পুলিশ শাসন করত, এবার পুলিশ গুন্ডাদের শাসন করবে, এটাই তো কাম্য। ভূপতি নস্কর লিখছেন আইনের ব্যবহার সবাই চায় কিন্তু অপব্যবহার নয়, সরকারকে এটা মাথায় রাখতে হবে। সুব্রত পাল লিখছেন গুন্ডা দমনে এবং সম্পত্তি নষ্টে নতুন সরকারের বিল পাস সঠিক পদক্ষেপ। দেখুন, ভোটের ফল বেরোনোর পর থেকে বঙ্গ রাজনীতিতে যা চলছে সেসব দেখে শুনে 77 সালে আনন্দ আশ্রম ছবিতে কিশোর কুমারের সেই বিখ্যাত গানটা মনে পড়ে যাচ্ছে, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে। এই তৃণমূলের দিল্লির টিমটাকেই দেখুন, ছিল তৃণমূল, রাতারাতি হয়ে গেল এনসিপিআই, ছিল কেন্দ্র বিরোধী, হয়ে গেল কেন্দ্রের সমর্থক। এমন ম্যাজিক পিসি সরকারের কথা বলছি, তিনিও কখনো দেখিয়েছেন বলে আমার অন্তত মনে হয় না। আমরা গ্যালারিতে বসে ম্যাজিক দেখছি বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ।
দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।